সকালবেলায় স্কুলে যাওয়ার জন্য আম্মুর কাছে গিয়ে বললাম, আম্মু কিছু টাকা দাও, আমি স্কুলে যাব। তোকে স্কুলে যেতে কে বলেছে? তুই স্কুলে গেলে বাড়ির কাজগুলো কে করবে? যা গিয়ে বাড়ির কাজ কর। তোর কোনো পড়াশোনা করার দরকার নেই। তখনই পিছন থেকে আমার খালাতো বোন এসে আম্মুকে বলল, খালামণি, আমি স্কুলে যাচ্ছি, আমাকে কিছু টাকা দাও। এই নে টাকা, এখানে 300 টাকা আছে। আর দেখে শুনে যাবি স্কুলে। আমার সুইট খালামণি, থ্যাংক ইউ। বাই বাই। ও, আপনাদের তো বলতেই ভুলে গেছি, আমার খালাতো বোন আমাদের সাথেই থাকে। আসলে খালা খালু একটা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়, তারপর থেকেই চম্পা আমাদের সাথেই থাকে। যেদিন থেকে চম্পা আমাদের বাড়িতে এসছে ওই দিন থেকেই আমাকে আব্বু আম্মু অবহেলা করতে শুরু করেছে। তার নমুনা তো কিছুক্ষণ আগেই দেখলেন। এখন গল্পে আসা যাক। চম্পা চলে গেল, এদিকে আমি বাড়ির সব কাজ করে স্কুলে যাওয়ার জন্য রওনা দিলাম। স্কুলে আসতে অনেক লেট হয়ে গেছে, এটা নতুন কিছু নয়। আমার স্কুলে আসতে ডেইলি লেট হয়। বাড়ির সবগুলো কাজ করার পর স্কুলে আসতে হয়, সেই জন্য লেট হয়ে যায়। স্কুলে আসার সাথে সাথে ক্লাসে গেলাম। ক্লাসে ঢুকে স্যারের কিছু কথা শুনে নিজের বেঞ্চে গিয়ে বসলাম। স্কুলে শুধু আমার একটা বন্ধু আছে, সে হলো বিকি, যার কাছে নাকি আমি আমার সব কিছু শেয়ার করি। আমি ওর পাশে বসতে জিজ্ঞেস করলো, কি রে, তোর আজকে লেট হলো কেন? নতুন করে তোকে কি বলবো, ডেইলি যেই জন্য লেট হয় আজকেও সেই জন্যই লেট হয়েছে। তোকে কতবার বলেছি যে আমার সাথে থাকতে, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনিস না। কি করব বল, ওরা যতই অবহেলা করুক না কেন, ওরা তো আমার বাবা মা, ওদেরকে ছেড়ে আমি কি করে থাকতে পারি তুই বল। ঠিক আছে, তোর যা খুশি কর। এই ছেলে, কিসের এত কথা? হ্যাঁ, ক্লাসে কি তোমরা কথা বলতে আসো? চুপ করে বসো। স্যারের ধমক শুনে আমরা দুজনে চুপ হয়ে গেলাম। তারপর এক এক করে সব ক্লাস করে বিকির সাথে বাসায় যেতে লাগলাম। একটু দূরে গিয়েও রাস্তা চেঞ্জ করে অন্যদিকে চলে যাই, আর আমি অন্যদিকে। আমি বাসায় যেতে একটু লেট হয়ে যায়, তাই আম্মু আমার কাছে এসে গালে একটা চড় দিয়ে বলে, ওই, তোর স্কুল থেকে আসতে এত লেট হয় কেন? কার ঘরের মেয়ের সাথে টাঙ্কি মারিস? আজকে তোর বাবা আসুক, তোর দেখ অবস্থা কি করি। আমি মাথা নিচু করে দাঁড়িয়ে আছি আর আমার চোখ দিয়ে পানি পড়ছে। এমন সময় পিছন থেকে চাম্পা বলল, খালামণি, ও স্কুলে মেয়েদেরকে টিস করে। আজকে আমি ওকে বাধা দিয়েছি বলে আমাকে একটা চড় মেরেছে। এই দেখো, আমার গালে এখনও 5 আঙ্গুলের দাগ লেগে আছে। আমি চাম্পার কথা শুনে ওর দিকে তাকাই, ও দেখছি মিটমিটে হাসছে। আসলে ও মিথ্যা বলেছে, স্কুলে আমি কোনো মেয়েকে টিস করি না। ও এমনি আম্মুকে সব সময় বানিয়ে বানিয়ে কথা বলে, আর আম্মু তা বিশ্বাস করে আমাকে মারে। আজকেও ব্যতিক্রম হলো না, আম্মু আমাকে মেরে ঘুমের ভিতর দরজা বন্ধ করে দিল। এই বন্ধ ঘরেই পুরো রাত কেটে গেল। কেউ এসে জিজ্ঞেস করলো না যে তুই ঠিক আছিস তো। আব্বু তো কখনো জিজ্ঞেস করবে না, সেটা আমি জানি, কিন্তু আম্মু এত নিষ্ঠুর হলো কিভাবে? তার নিজের ছেলের উপর একটু দয়া হয় না? সত্যি কি উনি আমার মা? সকালে কে যেন দরজা খুললো, আমি বুঝতে পেরে আছি এটা দেখি চম্পা এক বালতি পানি এনে আমার শরীরে ঢেলে দিল। পানি ঢালাতে আমার ঘুম ভেঙে গেল, পেটের খিদায় যেন আমার দম বেরিয়ে যাচ্ছে। তাই আমি চম্পাকে বললাম, আমার জন্য একটু খাবার নিয়ে আসবি? দাঁড়া, তোর জন্য আমি খাবার নিয়ে আসছি। কিছুক্ষণ পর চম্পা একটা থালি করে আমার জন্য ভাত নিয়ে আসলো। দেখে একটু খুশি হলাম। ভাতটা হাতে নিতেই খেতে যাব, এমন সময় দেখি কি একটা গন্ধ আসছে। আমি বুঝতে পারলাম এটা রাতের বাসি খাবার, তাই এরকম গন্ধ বেরোচ্ছে। পেটে প্রচুর খিদা, তাই আর কিছু না ভেবে খেয়ে নিলাম। আমার খাওয়া শেষ হতেই চম্পা এসে আমাকে বলল, ওই, যা দোকান থেকে আমার জন্য পুরি নিয়ে আয়, আমি খাবো। আর যদি আজকে তোর আসতে দেরি হয়, তখন তোকে কি করব নিজেও জানি না। এটা আজকে নতুন না, ডেইলি ওর জন্য আমার খাবার এনে দিতে হয়। ওই দোকানের খাবার ও খাবে, আমার বাসার খাবার ও খাবে। তারপর আমি হাঁটতে হাঁটতে দোকানে পৌঁছে গেলাম। দোকানটা বেশি দূরে নয়, আমাদের বাড়ির পাশেই। দোকান থেকে পুরি নিয়ে বাসায় চলে আসলাম। আস্তে আস্তে তাও একটু লেট হয়ে গেল। আমি এসে দেখি চম্পা আম্মুর সাথে রান্নাঘরে আছে। আমি গিয়ে চম্পাকে পুরোগুলি দিতে যাব, এমন সময় চম্পা বলল, এগুলো কি? আর আমাকে দিচ্ছিস না কেন এগুলো? তুমি তো আনতে বললে আমায়, সেজন্যই তো আমি নিয়ে আসলাম। আর তুমি বলছো এগুলো কি? তুই কি বলতে চাস? আমার মেয়ে মিথ্যা কথা বলছে? আর কি এগুলো, দে তো দেখি। এটা বলেই আম্মু আমার হাত থেকে খাবারটা নিয়ে নিল। খাবারটা খুলে দেখি ভিতরে পুরি রাখা। এটা দেখে আমার কাছে আসে। এসব কেনার জন্য টাকা কোথায় পেলি বল? কোথা থেকে চুরি করে এনেছিস টাকা? খালামণি, তুমি বিশ্বাস করো, আমি ওকে কোনো টাকা দেইনি। আর আমি এগুলো আনতেও বলিনি। তুমি কি আমাকে বিশ্বাস করো না? মা, তুমি বিশ্বাস করো আমি টাকা চুরি করিনি, এগুলো আনার জন্য চম্পা আমাকে টাকা দিয়েছে। চম্পার কথা শুনে আম্মু আমাকে আরও 3-4টা থাপ্পড় মেরে বলল, আজকে তোর খাওয়া দাওয়া বন্ধ। তুই আমার মেয়েকে মিথ্যাবাদী বানাস? দাঁড়া তুই।
এটা বলেই আম্মু রান্নাঘরের ভিতরে চলে গেল। ওখানে গরম তেল দেওয়া একটা চামচ ছিল, ওটা এনে আমার হাতে লাগিয়ে দিল। আহ! আম্মু ছাড়ো, আমার হাতটা জ্বলে যাচ্ছে। মজিবুর কাঁদতে লাগলো। ওর হাতটা পুরো লাল হয়ে গেছে। তারপর মজিবুরের মা ওকে রুমে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে রেখে দিল। আমার মেয়ের উপর দোষ দেওয়া, আজকে তোকে ঘর থেকেই বের হতে দেব না। এটা বলেই আম্মু দরজা বন্ধ করে চলে গেল। আর আমার হাতটা অনেক জ্বলতেছে, কিন্তু কিছু করতে পারছি না, শুধু কান্নাই করে যাচ্ছি। এখন তো আব্বুও বাসায় নেই, উনি অফিসের কাছে বাইরে আছে। আমি কাঁদতে কাঁদতে কখন যে অজ্ঞান হয়ে গেলাম জানি না। সন্ধ্যার সময় আম্মু আমার ঘরের দরজা খুলে আমাকে ডাকতে লাগলো, কিন্তু আমার কোনো আওয়াজ না শুনতে পেয়ে চম্পাকে একটু পানি নিয়ে আসতে বলল। আম্মুর কথা মতো চম্পা পানি নিয়ে আসলো, কিন্তু চম্পা ঠান্ডা পানি না এনে গরম পানি নিয়ে আসলো। আম্মু পুরো পানি আমার শরীরে ঢেলে দিল। আমি ধরফড়িয়ে উঠলাম। একই তো হাতের জ্বালা, অন্যদিকে গরম পানি। শরীরটা মনে হচ্ছে আর চলতেছে না। আমি ভালো করে বুঝতে পারতেছি না, আমার শরীরের অনেক জায়গায় ফোসকা পড়ে গিয়েছে গরম পানির জন্য। আম্মু আমাকে বলল, যা গিয়ে বাজার করে নিয়ে আয়। যদি বাজার করে নিয়ে আসতে পারিস তাহলে আজকে তুই খাবার পাবি, নয়তো না। আমি ভালো করে হাঁটতে পারছি না, তাও বাজারে চলে গেলাম। এদিকে হাতটা অনেক জ্বালাপোড়া করছে, তাই একটা মেডিকেলে গিয়ে আমার হাতে ব্যান্ডেজ করে নিলাম। তারপর বাজার করে বাসায় চলে আসলাম। ওই বাজারগুলো এত কম কম কেন? তোকে আমি কি কম টাকা দিয়েছিলাম? তুই এত কম বাজার নিয়ে আসলি কেন? আম্মু একটা মেডিকেলে গিয়েছিলাম, সেজন্য কিছু টাকা খরচ হয়ে গেছে। আমি ভেবেছিলাম আম্মু কিছু বলবে, কিন্তু আম্মু কিছু না বলে বাজারে ব্যাগটা নিয়ে চলে গেল। রাতের বেলা খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন নিয়মিত সেগুলো করে বাসার কাজ শেষ করে স্কুলে গেলাম। স্কুলে গিয়ে বিকির সাথে দেখা হয়ে গেল। আজকে হাতা ফুল শার্ট পরে আসছি, কারণ আমি চাই না আমার হাত পুরোটা কেউ দেখুক তাই। কি রে, আজকে এই শার্ট পরে আসলি কেন? বিকি আমার হাতে ধরে কথাটা বলল। কি হয়েছে তোর হাতে দেখি? বিকি আমার হাতটা দেখে বলল, এটা কিভাবে হলো? আরে এগুলো কিছু না, রান্না করতে গিয়ে একটু তেল পড়ে গিয়েছিল। তুই এখন আমাকে মিথ্যা কথা বলবি? তুই জানিস তুই যদি মিথ্যা কথা বলিস আমি তোর মিথ্যাটা ধরে ফেলি। এখন তুই সত্যিটা বল। তারপর আমি বিকিকে সব খুলে বললাম। বিকির চোখেও পানি চলে আসলো। তুই এত অত্যাচার সহ্য করিস কিভাবে রে? তোর কি কষ্ট হয় না? আরে এসব ছাড় তো, এখন চল ক্লাসে। আসলে আজকে স্কুলে একটু জলদি চলে এসেছি, লেট হয়নি। ক্লাসের ভিতরে গিয়ে দেখি আজকে একটা নতুন মেয়ে এসছে, দেখতে অনেক সুন্দর। আমাকে দেখে মেয়েটার পাশে বসে থাকা আরেকটা মেয়ে ওই মেয়েটার কানে যেন কি বলল। কথাটা শুনে মেয়েটা কেমনভাবে যেন আমার দিকে তাকালো। আমি ওইদিকে নজর না দিয়ে নিজের বেঞ্চে এসে বসলাম। আমি আর বিকি সবসময় প্রথম বেঞ্চে বসি, কারণ আমি আর বিকি স্কুলের ফার্স্ট বয়। আমি সবসময় স্কুলে প্রথম আসি পরীক্ষায়, আর বিকি দ্বিতীয়। এই জন্যই আমি যদি স্কুলে লেট করে আসি তাও কোনো স্যার আমাকে কঠোরভাবে কথা বলে না। ওইসব বাদ দেন। 5 মিনিট পরে স্যার ক্লাসে প্রবেশ করলো। আমরা সবাই দাঁড়িয়ে ওনাকে সালাম দিলাম। উনি সালাম নিয়ে আমার দিকে তাকিয়ে বলল, আজকে তুমি এত জলদি চলে আসলে? হ্যাঁ স্যার। এখন ক্লাসে মন দাও। তারপর স্যার ক্লাস করাতে লাগতেন। এভাবেই একে একে সবগুলো ক্লাস শেষ হয়ে গেল। এইভাবে দেখতে দেখতে আরও অনেক দিন কেটে গেল। এখন আব্বু বাসায় চলে এসেছে। আব্বু বাসায় থাকলে আম্মু আমাকে দিয়ে এত কাজ করায় না। বাড়িতে শুধু আব্বুই আমাকে একটু ভালোবাসে, আর কেউ হয়তো ভালোবাসে না। সবাই নিজের ঘাড়ের বোঝা ভাবে। আজকে স্কুলে একটু জলদি চলে গেলাম। এই জলদি যাওয়াটা যে আমার জীবনে কাল হয়ে দাঁড়াবে আমি কখনো ভাবতেও পারিনি। আমি স্কুলে গিয়ে একটি গাছের নিচে বসে বই পড়ছিলাম। এমন সময় একটা ছেলে এসে বলল, ছেলেটাকে আমি চিনি না, আমাদের সাথেই পড়ে। মুজিবর, তোকে জুই ডাকতেছি। কোথায়? ক্লাসের ভিতর কেন জানি ডাকতেছি, তোকে জলদি যেতে বলছি। জুই হচ্ছে ওই নতুন মেয়েটা। আমিও কিছু না ভেবে ওইদিকে যেতে লাগলাম। আস্তে আস্তে সবাই স্কুলে আসতে লাগলো, আর আমি ক্লাসের ভিতর গিয়ে এদিক ওদিক তাকাতে লাগলাম, কিন্তু কই কেউ তো নেই। কেউকে না দেখতে পেয়ে যখন আমি ক্লাস থেকে বাইরে আসতে যাব তখনই দরজার দিকে তাকাতেই দেখি জুই দরজাটা লাগিয়ে দিয়েছে। ও দরজার সামনে দাঁড়িয়ে আছে। কি হলো, তুই এইভাবে দরজা বন্ধ করলি কেন? তুই এই স্কুলে থাকলে আমি কখনো ফার্স্ট আসতে পারবো না, তাই তোকে আমি আর এই স্কুলে থাকতে দেব না। তুই দেখ তোকে কিভাবে স্কুল থেকে বের করি। এটা বলেই ওর ওর নিজের ওড়নাটা আমার মুখের উপর ছুঁড়ে মারলো। তারপর নিজের হাতের কাপড়গুলো ছিঁড়তে লাগলো। আরও অনেক জায়গায় কাপড়টা ছিঁড়ে ফেললো। আমি দৌড়ে রুম থেকে বেরিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু ও আমাকে জড়িয়ে ধরে নিচে পড়ে যায় আর চিল্লাতে থাকে, বাঁচাও, কেউ আছো? থাকলে আমায় বাঁচাও। এই নরপশুটা আমার ইজ্জতের উপর হামলা দিয়েছে, কেউ থাকলে বাঁচাও আমায়। ছাড় বলছি আমায়। ও চিৎকার করে যাচ্ছে, আর আমি চেষ্টা করছি ওকে ছাড়ানোর, কিন্তু মেয়েদের শরীরে যত জোর ওকে না দেখলে বুঝতে পারতাম না। ও চিৎকার করে যাচ্ছে, থামার কোনো নাম নাই। আমি ওর মুখ চেপে ধরার চেষ্টা করলাম, কিন্তু পারিনি। ওর সাথে
একসময় ধস্তাধস্তি শুরু করে দিলাম। ওর সাথে ধস্তাধস্তি করার সময় ওর হাতের নখের আঁচড় লাগলো আমার শরীরের অনেক জায়গায়। আরও ওর কিছুক্ষণ পরেই কে যেন দরজাটা ভেঙে ফেললেও ভিতরে ঢুকে গেল। আমি কিছু বুঝে ওঠার আগেই কয়েকজন এসে আমাকে মারতে লাগলো। আমাকে মারতে মারতে ক্লাসরুম থেকে বের করলো। আমাকে কিছু বলার সুযোগই দিচ্ছে না ওরা। ওরা আমাকে মাঠের মাঝখানে নিয়ে আসে। তখন বিকি এসে ওদেরকে থামায়। তারই কিছুক্ষণ পর স্কুলের সব স্যার ম্যাডামরা চলে আসে। আমাকে আর জুইকে হেড স্যারের কাছে নিয়ে যাওয়া হয়। আর আমার আব্বুকে স্কুলে আসতে বলে। কিছু সময় পর আব্বু স্কুলে চলে আসে। আব্বু আসতেই হেড স্যার বলতে লাগলেন, আপনার ছেলে আজকে এই মেয়েটার ইজ্জত নষ্ট করতে চেয়েছিল, এখন আপনি বলেন আমি ওকে কি শাস্তি দেব? আব্বুও মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, কিছুই বলছে না। কি হলো বলেন, ওকে এখন আমি কি শাস্তি দেব? আপনার যা ইচ্ছে হয় আপনি করেন স্যার, আমি কিছু বলবো না। হেড স্যার আমাকে স্কুল থেকে বের করে দিল। আমি জুয়ের দিকে তাকিয়ে দেখি ও মুচকি মুচকি হাসছে। ও আজকে সাকসেস হয়েছে। ওকে তো আমি কখনো ক্ষমা করব না। ওর একটা মিথ্যা কথাই আমার পুরো লাইফটাই বরবাদ করে গেল। আমি স্কুল থেকে বেরিয়ে যাচ্ছি আর সবাই বলা বলি করছে, ওই দেখ একটা ধর্ষক। সবাই এটা বলছে আর থুতু দিচ্ছে। আমি মাথা নিচু করে আব্বুর সাথে বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আব্বু তার প্যান্টের বেল খুলে আমাকে মারতে শুরু করলো। একসময় মারা বন্ধ করে দিয়ে আমার রুম থেকে চলে গেল। কিছুক্ষণ হাতে একটা ব্যাগ নিয়ে এসে আমার মুখে ছুঁড়ে মারলো। তোর মতো ছেলে আমার দরকার নেই, তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে। আমি আজ থেকে জানবো আমার কোনো ছেলে সন্তান নেই। তুই বেরিয়ে যা আমার বাড়ি থেকে, তোর মুখটাও আমি দেখতে চাই না। আম্মু পাশেই দাঁড়িয়ে আছে, কিন্তু একটা কথা বললো না। চাম্পা বাড়িতে নেই, স্কুলে আছে। আব্বু এসে আমাকে টানতে টানতে বাড়ির বাইরে নিয়ে আসলো। ধাক্কা মেরে বাড়ি থেকে বের করে দিল। আমি ধাক্কা সামলাতে না পেরে গিয়ে রাস্তায় পড়লাম। তখন মাথাটাও একটা পাথরে বাড়ি খেয়ে রক্ত বেরোতে লাগতো। মনে যে ব্যথা লেগেছে, এই ব্যথার সামনে তো মাথার ব্যথা কিছুই না। আজকে কেন জানি মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। কি করব, কোথায় যাব, কিছুই ভাবতে পারছি না। আমি ব্যাগটা হাতে নিয়ে হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে আমাদের বাসার পাশেই একটা রেলওয়ে স্টেশন আছে, ওখানে চলে আসলাম। এসে একটা চেয়ারে বসলাম। শরীরটা প্রচুর ব্যথা করছে। ওখানে চেয়ারে ঘুমিয়ে পড়লাম। কখন নিজেও জানি না। ঘুম ভাঙলো ট্রেনের শব্দে। আমি ঘুম থেকে উঠে কিছু না ভেবেই ট্রেনে উঠে পড়লাম। জানি না এই ট্রেন কোথায় যাবে। ট্রেনে উঠে একটা সিটে গিয়ে বসলাম। কিছুক্ষণ পরে ট্রেন ছেড়ে দিল। অজানা এক গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম। কিছুক্ষণ পর একটা টিটি আসলো। ওই ছেলে, তোমার টিকিট বের করো। আমার কাছে তো কোনো টিকিট নেই। টিকিট নেই তাহলে ট্রেনে উঠছিলে কিভাবে? আর তোমার শরীরে এসব কি? কে মারলো এভাবে? আমি কিছু না বলে কেঁদে দিলাম। কি হলো বাবা, তুমি কাঁদছো কেন? আমি লোকটাকে আজকে কি কি হলো সব খুলে বললাম। আমার কথা শুনে দেখি লোকটার চোখে পানি চলে আসলো। তারপর লোকটা ওনার হাতে যে বইটা ছিল ওটাতে কি যেন লিখতো। তারপর আমার কাছে একটা বই কাগজ দিল। এই নাও, আমার উপর যদি কোনো টিটি আসে তাহলে ওনাকে এই কাগজটা দেখিও, তাহলে উনি তোমাকে আর কিছুই জিজ্ঞেস করবে না। ঠিক আছে আঙ্কেল, কিন্তু এই ট্রেন যাবে কোথায়? এই ট্রেন মুম্বাই যাবে। তারপর উনি চলে গেল আর আমি সিটে শুয়ে পড়লাম। শরীরটা অনেক ব্যথা করছে তো তাই। কখন যে ঘুমিয়ে গেছি আমি নিজেও জানি না। ঘুম ভাঙলো অনেক লোকের হইচইয়ের আওয়াজে। ঘুম থেকে উঠে দেখি ট্রেন একটা জায়গায় দাঁড়িয়ে আছে। আমি হাত থেকে ব্যাগটা নিয়ে ট্রেনের বাইরে চলে আসলাম। একটা লোককে জিজ্ঞেস করলাম এই জায়গার নাম কি। উনি বললেন এটা মুম্বাই। তারপর আমি হাঁটতে হাঁটতে একটা দোকানের সামনে গেলাম। ব্যাগের চেনটা খুলতেই দেখি ব্যাগে কিছু টাকা রাখা আছে। আমি বুঝতে পারলাম আব্বুই হয়তো কিছু টাকা রেখে দিয়েছেন। 10 টাকা দিয়ে একটি পানির বোতল কিনলাম। চোখে মুখে পানি দিয়ে কিছু পানি খেয়ে নিলাম। পেটে প্রচুর ক্ষুধা, তাই দোকান থেকে ইডলি কিনে খেতে লাগলাম। খাওয়ার পর দোকানিকে টাকা দিয়ে ব্যাগটা নিয়ে রেলওয়ে স্টেশন থেকে বাইরে আসলাম। কোথায় যাব কিছুই তো চিনি না এখানকার, তাই হাঁটতে লাগলাম। হাঁটতে হাঁটতে অনেক দূর চলে আসলাম। রাতও অনেক হয়ে গেছে, তাই ভাবলাম কোনো একটা জায়গায় গিয়ে ঘুমাতে হবে। তাই আশেপাশে তাকাতে লাগলাম, কিন্তু ঘুমানোর মতো কোনো জায়গা নেই। তাই আরও হাঁটতে লাগলো। হেঁটেই যাচ্ছি, তখনই মনে হচ্ছে কারো চিৎকার আওয়াজ শুনলাম। আশেপাশে তাকিয়ে কাউকে দেখতে পারছি না, শুধু আওয়াজ শোনা যাচ্ছে। মনে হচ্ছে কোনো মেয়ে হবে। কিছুক্ষণ খোঁজার পরে পেয়ে গেলাম। একটা পার্কের ভিতর থেকে আসছে আওয়াজটা। আমি গেটের কাছে গিয়ে দেখি দুইটা ছেলে একটা মেয়েকে জোর জবরদস্তি করে কোথায় যেন নিয়ে যাওয়ার চেষ্টা করছে। আমি একবার ভাবলাম ওদের দুজনকে কি বাধা দিব, কিন্তু মনে পড়ে গেল তাদের সাথে তো পারবো না। তাই একটা বুদ্ধি খেলিয়ে আমার ব্যাগ থেকে আমার বাটন ফোনটা বের করলাম। আসলে ওই বাটন ফোনটা আমি অন্যদের ধান খেতে লাগিয়ে দেওয়ার ওরা টাকা দিত, আর আমি টাকাটা জমিয়ে এটা কিনেছিলাম। ওসব বাদ দেন, আমি মোবাইলটা বের করে পুলিশের গাড়িতে যেরকম হরেন থাকে ওই রকম একটা হরেন লাগালাম। এরকম আওয়াজ শুনে ছেলে দুটো মেয়েটাকে দেখেই দৌড়ে পালিয়ে গেল। ছেলে দুটো চলে যেতেই আমি মেয়েটার কাছে গেলাম। আমি গিয়ে দেখি মেয়েটা ভয়ে কাচুমুচু হয়ে বসে আছে। আমি গিয়ে কাঁধে হাত রাখতেই আমাকে কিছু করবেন না, আমাকে ছেড়ে দেন প্লিজ। আমি বুঝতে পারলাম মেয়েটা হয়তো অনেক ভয় পেয়ে আছে। আরে আপু, ওই ছেলে দুটো চলে গেছে, আপনি এখন নিশ্চিন্তে থাকতে পারেন। কে তুমি?
আমি কি সেটা তো এখন আমি নিজেও জানি না। আপনি আমার কথা সারেন, আপনার বাসা কোথায় চলেন আপনাকে বাসায় পৌঁছে দিয়ে আসি। এখান থেকে কিছু দূরে আমার বাসা, কিন্তু তোমাকে দেখে মনে হচ্ছে তুমি বাসা থেকে পালিয়ে এসেছো। কোথায় যাবে তুমি এখন? জানি না কোথায় যাব, আমি শহরে নতুন এসেছি তাই আমি কিছু চিনি না, এজন্যই এদিক ওদিক ঘুরতেছিলাম। আর তখনই আপনার আওয়াজ শুনতে পাই, তারপর তো আপনি জানেনই। তোমাকে আর কোথাও যেতে হবে না, তুমি আমার সাথে চলো আমার বাসায়। আজকে থেকে তুমি আমাদের সাথে থাকবে আমার বাসায়। আমার নিজেরও থাকার কোনো জায়গা নেই। যদি এখন এই আপুটার সাথে না যাই তাহলে এই ফুটপাতেই রাত কাটাতে হবে। আর যদি ফুটপাতে রাত কাটাই তাহলে রাতে কি হবে না হবে সেটা তো জানি না। তাই আমি ওনার সাথে ওনার বাসার উদ্দেশ্যে চললাম। বাসার সামনে যেতেই সিকিউরিটি গেট খুলে দিল। আমরা দুজন বাড়ির ভিতরে চলে গেলাম। আপুটা গিয়ে দরজা বেল বাজালো, বেল বাজাতেই একটা মহিলা দরজা খুলে দিল। হয়তো উনি আপুটার মা হবে। আপুকে সামনে দাঁড়িয়ে থাকতে দেখে মহিলাটায় আপুকে জড়িয়ে ধরলো। তুই ঠিক আছিস তো মা? আর তোর আসতে এত দেরি হলো কেন? তুই তো কোনোদিনও এত দেরি করে আসিস না। আন্টি হয়তো আমাকে দেখেনি, কারণ আমি আপুর পিছনে দাঁড়িয়েছিলাম। আমার দিকে আন্টির নজর পড়তেই আপুকে জিজ্ঞেস করলো আমি কে। আপু আন্টিকে কিছুক্ষণের আগের ঘটনা সব খুলে বলে। তখন আন্টি এসে আমার হাত ধরে বলল, তুমি যে কত বড় একটা উপকার করলে বাবা, তুমি নিজেও জানো না। আমার মেয়ে ছাড়া এই দুনিয়ায় আর কেউ নেই। ওর যদি কিছু হয়ে যেত তাহলে আমি বেঁচে থেকেও মরে যেতাম। তোমাকে ধন্যবাদ দিয়ে ছোট করব না। তুমি বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো। তারপর আমি আর আপু ভিতরে চলে গেলাম। আন্টি আমার হাত ধরে একটা রুমে নিয়ে গেল। আজকে থেকে তুমি এই রুমে থেকো। জানি না তুমি কে, তোমাকে দেখে কেন জানি নিজের অনেক আপন কেউ মনে হচ্ছে। তোমার বিষয়ে সব কিছু পরে জানবো, আগে গিয়ে তুমি ফ্রেশ হয়ে আসো। মজিবুরের রুমের ভিতরে চলে যায়। মজিবুর চলে যেতেই মহিলাটা নিচে চলে যায়। অনেকক্ষণ হয়ে গেল মজিবুর রুম থেকে বের হয় না, তাই মহিলাটা মজিবুরের রুমে গিয়ে দরজা ধাক্কা দিতেই দরজা খুলে যায়। মহিলাটা রুমের ভিতরে তাকাতেই দেখে মজিবুর নিচে পড়ে আছে, তাই মহিলাটা মিনাকে ডাক দেয়। মহিলাটা ডাক শুনে মিনা জলদি করে উপরে আসে, এসে দেখে মজিবুর নিচে পড়ে আছে। আসলে ওর বাবা ওকে অনেক মেরেছিল। এতক্ষণ নিজের ব্যথা কন্ট্রোল করে রাখতে পারলেও এখন আর কন্ট্রোল করতে না পেরে অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। মিনা আর ওর মা দুজনে মিলে রাতের বেলায় মজিবুরকে নিয়ে হসপিটালে চলে যায়। মজিবুরকে ডাক্তাররা চেক করতে লাগলো, কিন্তু মজিবুরের জ্ঞান ফিরছে না। এভাবে দেখতে দেখতে পুরো 3 দিন চলে যায়, মজিবুরের জ্ঞান ফেরে না। মজিবুর বয়সে অনেক কম, আরও 7 দিন ভালো করে কিছু খাওয়া দাওয়া হয়নি, সাথে তো ওর বাবার মার আছেই। ওসব সহ্য করতে না পেরে ওর অবস্থা এমন হয়ে গেছে। আমার জ্ঞান ফিরতেই দেখি আমি কিছুর উপর শুয়ে আছি। আশেপাশে তাকিয়ে বুঝতে পারলাম আমি হসপিটালে আছি। আমি আস্তে আস্তে সব কিছু মনে করতে লাগলাম। আমি তো ঘরের ভিতরে ঢুকে গিয়েছিলাম, তখন তো নিচে পড়ে যাই। তারপর আর কিছু মনে নেই। আবার জ্ঞান ফেরার কিছুক্ষণ পরে ডাক্তার আন্টিকে ভিতরে আসতে বলে। আন্টি ভিতরে আসার পর, তুমি এখন ঠিক আছো তো বাবা? হ্যাঁ আন্টি আমি ঠিক আছি। আর তোমার শরীরে এসব মারের দাগ কোথা থেকে আসলো? আমাকে তুমি সব খুলে বলো। আমি আন্টিকে আমার বিষয়ে সব কিছু বললাম। আন্টির সাথে আপুও ছিল। তোমার মনে এত কষ্ট, তোমাকে দেখে তা বোঝাই যায় না। তুমি এখন বিশ্রাম নাও, আমরা কিছুক্ষণ পরেই বাসায় যাব। এটা বলেই আন্টি বাইরে চলে গেল ডাক্তারের সাথে কি কথা বলতে। আপু আমার কাছে এসে বলল, জানিস, আমি ছোট থাকতে চাইতাম আমার একটা ছোট্ট ভাই হোক, যার সাথে নাকি আমি ঝগড়া করব, তাকে অনেক আদর করব, সে আমার সাথে দুষ্টু মিষ্টি ঝগড়া করবে, রাগ অভিমান করবে। আজ থেকে তুই কি আমার সেই ভাই হবি? আমি কিছু বলছি না, শুধু আমার চোখ দিয়ে পানি পড়ছে। কি হলো, তুই কান্না করছিস কেন? জানো আপু, ছোট থাকতে থেকেই আমার আম্মু আমাকে কখনো আদর করেনি। আম্মুর সাথে তো ছিলাম, কিন্তু কখনো মনে হয়নি যে আমি আম্মুর সাথে আছি। কিন্তু আজকে আন্টিকে আর তোমাকে দেখে আমারও কেমন যেন নিজের আপন মনে হচ্ছে। হ্যাঁ, আমি হব তোমার যেরকম ছোট ভাই, কিন্তু আমাকে অনেক আদর করতে হবে। এখন তুই বিশ্রাম নে, আমরা বাড়ি গিয়ে পরে কথা বলবো, ওকে? আমরা আরও কিছুক্ষণ হসপিটালে থেকে বাসায় চলে আসলাম। বাসায় আসার পর আন্টি আমাকে আমার রুমে এসে দিয়ে গেল আর বলে গেল বিশ্রাম নিতে। আন্টির কথা মতো আমিও বিছানায় শুয়ে ঘুমিয়ে পড়লাম। ঘুম ভাঙতেই আমার মাথার পাশে কাউকে অনুভব করলাম। চোখ খুলে দেখি আপু আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। আপু তুমি এখানে? ও, তোর ঘুম ভেঙে গেছে, যা গিয়ে ফ্রেশ হয়ে আয়, রাতের খাবার খেতে হবে। এত জলদি রাগ হয়ে গেল? সময়টা কি তোর আর আমার জন্য কি অপেক্ষা করে থাকবে যে রাত হবে না? আমি বুঝতে পারলাম আপুর সাথে কথা বলে কখনো পারবো না, তাই আর কিছু না বলে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে নিচে খেতে গেলাম। গিয়ে দেখি আন্টি টেবিলে সাজাচ্ছে। আমি গিয়ে একটা চেয়ারে বসলাম। আন্টি আঙ্কেল কোথায়? ওনাকে তো দেখছি না।
তোর আঙ্কেল আর বেঁচে নেই, অনেক বছর আগে তোর আঙ্কেল মারা গিয়েছে। ওহ সরি। থাক, তোরা সরি বলতে হবে না, যা হবার তা তো হয়ে গেছে। তুই এখন খাবার খাওয়া শুরু কর। আমার আর আন্টির কথার মাঝখানে আপু চলে আসলো। আন্টি আমাকে আর আপুকে খাবার বেড়ে দিচ্ছে আর আমরা দুজনে খাচ্ছি। তখন আমি আবার জিজ্ঞেস করলাম, তাহলে আন্টি তোমাদের পরিবার চলে কিভাবে? আমার আব্বুর অফিস ছিল আর আমি এখন ওটা দেখাশোনা করি। তুই কিসে পড়াশোনা করতি? আমার এখন এসএসসি দেওয়ার সময়, যদি বাসায় থাকতাম তাহলে কিছুদিন পরেই এসএসসি দিতাম, কিন্তু এখন মিনা, মজিবুর সুস্থ হলে তুই ওকে তোর ভার্সিটির পাশে যে স্কুলটা আছে ওইটায় ভর্তি করে দিস। ঠিক আছে আম্মু। এভাবে দেখতে দেখতে আরও অনেক দিন কেটে গেল। এখন আমি পুরোপুরি সুস্থ, তাই আজকে আপুর সাথে যাচ্ছি স্কুলে ভর্তি হতে। স্কুলে যেতে স্কুলের হেড স্যার আমার কাছে পুরনো সার্টিফিকেটগুলো চেয়েছে, কিন্তু আমার কাছে ওগুলো না থাকায় স্যারকে অনেক রিকোয়েস্ট করে স্কুলে ভর্তি হলাম। স্যার বলে দিল নিয়মিত স্কুলে আসতে, সামনে যেহেতু পরীক্ষা আছে তাই ভালো করে ক্লাস করতে বলল। আজকে ক্লাস না করে বাসায় চলে আসলাম। আর অন্যদিকে অনেক দিন হয়ে গেছে আমি স্কুলে যাই না, তাই বিকি আমাদের বাসায় গিয়েছে আমার খোঁজ নিতে। বিকি আমার কাছে গিয়ে জিজ্ঞেস করলো, আন্টি মজিবুর কোথায়? অনেক দিন হয়ে গেছে স্কুলে যায় না। ওই কুলাঙ্গারের বিষয়ে আমার কাছে কিছু জিজ্ঞেস করো না। ওকে জন্ম দেওয়াটাই আমার ভুল হয়েছে। ওকে যদি জন্মের সময় মেরে ফেলতাম তাহলে আজকে আমার মেয়েটাও জীবিত থাকতো, আর এত ঝামেলাও সহ্য করতে হতো না। আর ওকে ওর আব্বু বাসা থেকে বের করে দিয়েছে। মেয়ে বেঁচে থাকতো মানে? ও ছোটবেলায় ওর নিজের বোনটাকেই মেরে ফেলেছে, সেই জন্য ওকে এখন আর আমার সহ্য হয় না। আপনারা অনেক বড় ভুল করেছেন। আপনাদের ছেলেকে একটু যদি বোঝার চেষ্টা করতেন তাহলে আজকে এই দিন দেখতে হতো না। মজিবুর সবসময় বলতো ও দোষী, কিন্তু ও দোষী হওয়ার কারণটা কি সেটা আজকে জানলাম। যে ভুলটা ছেলেটা করেনি, আপনি সেই ভুলের শাস্তি দিয়েছেন ওকে। মানে? ও সবসময় আমাকে একটা গল্প বলতো, আমি কখনো ভাবতে পারিনি ও যে গল্পটা বলতো সেটা নিজের জীবন কাহিনী। কতই না বোকা ছিলাম আমি। কি বলছো এসব তুমি? আমি তো কিছুই বুঝতে পারছি না। রুনিমা মুজিবরের জন্য মারা যায়নি, আপনারা এটা ভুল জানেন। মুজিবর তো জানতো না যে ওর পিছনে পিছনে রুমিনা পুকুরে নেমেছিল। তুমি এসব জানলে কিভাবে? বললাম না, মুজিবুর সবসময় একটা গল্প করতো, এই গল্পটাই ও সবসময় বলতো আর কান্না করতো। ওই দিন কী হয়েছিল আপনি জানেন? জানবেন কি করে? কখনো তো জানার চেষ্টাই করেননি। আমি বলছি আজকে শোনেন। অনেক বছর আগে মজিবুর একদিন পুকুরে গোসল করতে যায়, কিন্তু ওর পিছনে না তাকিয়ে কিন্তু ও পিছনে না তাকে অনেক বছর আগে মজিবুর একদিন পুকুরে গোসল করতে যায়, কিন্তু ও পিছনে তাকায় না। ওর পেছনে যে আরেকজন আছে সে বুঝতেও পারেনি। ও গোসল করে তো বাসায় চলে যায়, কিন্তু রুনিমা ওই দিন বাসায় আর ফিরে আসেনি। অনেক ছোট ছিল, তো তাই পুকুরে নামার পর আর উঠতে পারেনি। ওখানে রুনিমা মারা যায়। পুরো একদিন পর রুনিমার লাশটা সবাই খুঁজে পায় পুকুর থেকে। ওই দিন রুনিমার লাশটাকে ধরে অনেক কান্নাকাটি করে সবাই, কিন্তু কিন্তু যে মারা গেছে সে তো আর ফিরে আসে না। ওই দিন থেকেই মজিবুরের মা মজিবুরকে দেখতে পারে না। উনি ভাবে যে মজিবুরের জন্য রুনিমা মারা গেছে, কিন্তু মজিবুর ওই দিন জানতোই না যে ওর পেছনে রুনিমা পুকুরে গিয়েছিল। বিকির মুখে এসব কথা শুনে মজিবুরের মা অঝরে কান্না করে দেয়। ওই দিন একটা ভুলের জন্য নিজের ছেলেকে এতদিন অবহেলা করলেন, আর এখন আরেকবার ভুল বুঝে নিজের ছেলেকে নিজের থেকে দূর করে দিলেন। কিন্তু আমি ওকে একদিন না একদিন খুঁজে বার করবই, দেখে নিয়েন। এটা বলে বিকি মজিবুরের বাসা থেকে চলে যায়, আর মজিবুরের মা ওখানেই বসে কান্না করতে থাকে। যে ভুলের শাস্তি উনি দিয়েছেন উনি ছেলেকে, সেই ভুলটা আসলেই ও করেনি। এটা ভেবেই উনি আরও কান্না করতে লাগলো। তখনই পেছন থেকে চম্পা এসে মজিবুরের মার কাঁধে হাত রাখলো। অনেক বুঝিয়ে সান্ত্বনা দিল মজিবুরের মাকে চম্পা। আর এইদিকে মজিবুর বাসায় এসে শুয়ে আছি, আপু ভার্সিটিতে আছে। এভাবে সারা দিনটা কেটে গেল। রাতের বেলায় আন্টি আমি আপু খাবার খেতে বসলাম। আন্টি সবজির বাটিটা দাও তো। তুমি মিনাকে আপু বলে ডাকো, তাহলে আমাকে আন্টি বলে ডাকো কেন? আম্মু বলে ডাকতে পারো না? ঠিক আছে আন্টি, আজকে থেকে ডাকবো। ঠিক আবার? আছে আম্মু, এখন বাটিটা দাও। আন্টি বাটিটা দিয়ে নিজের হাতে আমার পাতের সবজি বেড়ে দিল। তিনজনে খাবার খেয়ে রুমে চলে গেলাম। পরদিন সকালে স্কুলে যাওয়ার জন্য বের হলাম। তখনই আপু বাসা থেকে গাড়ি নিয়ে এসে বলল, চল জলদি তোকে স্কুলে নামিয়ে দিয়ে আবার আমার ভার্সিটি যেতে হবে।
ওকে চলো। তারপর আমি আর আপু আমার স্কুলে চলে আসলাম। আপু আমাকে নামিয়ে দিয়ে চলে গেল। স্কুলে যাব, কিন্তু ভিতরে যেতে কেমন নার্ভাস ফিল হচ্ছে। তো বুকে এক বস্তা সাহস নিয়ে ভিতরে চলে গেলাম, কিন্তু আমি তো ক্লাসরুম চিনি না। তাই আশেপাশে খুঁজতে লাগলাম কাউকে পাই কিনা জিজ্ঞেস করার মতো। হ্যাঁ, পেয়েছি। কিছু দূরে একটা ছেলে একা বসে আছে। আমি ওর কাছে গিয়ে জিজ্ঞেস করলাম, ভাইয়া 10-এর ক্লাস কোনটা, আমাকে একটু বলে দেবেন? হ্যাঁ। স্কুলে নতুন নাকি? আমি ইজাজুল, তোমার সাথেই পড়ি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? ছেলেটা আমার দিকে হাত বাড়িয়ে দিয়ে বলল। আমি ওর সাথে হ্যান্ডশেক করে বললাম, ফ্রেন্ড কেন, একদম বেস্ট ফ্রেন্ড হব। তখনই ও আমার কাঁধে হাত দিয়ে বলল, তাহলে আজকে থেকে কোনো আপনি না, শুধু তুই। ওকে তাহলে চল এখন ক্লাসে যাওয়া যাক। ওকে চল। কি কপাল রে শালা, আসতে না আসতেই একটা বন্ধু পেয়ে গেলাম। তারপর আমার ক্লাসে চলে গেলাম। ও দেখি পিছে গিয়ে বসতেছে। ওই কি হলো, পিছনে যাচ্ছিস কেন? আরে আমরা ব্ল্যাক বেঞ্চার, তাই পিছনে বসি। আমরা মানে, তোর কি আরো বন্ধু আছে নাকি? হ্যাঁ আছে তো, ওরা কিছুক্ষণ পরেই আসবে, তখন তোর সাথে পরিচয় করিয়ে দেব। এখন বস তো। আমি ওর সাথে বসে পড়লাম। কিছুক্ষণ পর আস্তে আস্তে সব ছাত্রছাত্রী ক্লাসে আসতে শুরু করলো। দুইটা ছেলে আর একটা মেয়ে আমাদের পাশে এসে বসলো। তখন ইজাজুল বলল, এই হচ্ছে প্রান্ত, এটা নয়ন, আর এটা হলো পেতনি। কুত্তা, আমি পেতনি, তুই একটা বাঁদর। থাক, তোর পরিচয় করিয়ে দিতে হবে না, আমি নিজেই পরিচিত হয়ে নিচ্ছি। হ্যালো, আমি মিম। আর তোর নাম কি? আমি মুজিবর। একে একে সবার সাথে পরিচিত হলাম। ওদের সাথে কথা বলার মাঝেই স্যার ক্লাসে প্রবেশ করলো। আমরা সবাই উঠে স্যারকে সালাম দিলাম। স্যার সালামের উত্তর দিয়ে সবাইকে বসতে বলল। আমরাও বসে পড়লাম। স্যার ক্লাস করাতে লাগলেন। স্যার ক্লাস করাচ্ছে এমন সময় একটা মেয়ে দৌড়ে ক্লাসের ভিতর ঢুকে পড়ল, স্যারের অনুমতি ছাড়াই। এটা দেখে তো আমি হা করে তাকিয়ে রইলাম মেয়েটার দিকে। মেয়েটা দেখতেও অনেক সুন্দর, ক্রাশ খাওয়ার মতো। মেয়েটা সোজা এসে আমাকে ধাক্কা দিয়ে আমার পাশে বসে পড়লো। স্যারকেও দেখলাম, কিছু বলল না, বুঝতে পারলাম না কিছু। তাই আমিও চুপচাপ ক্লাস করতে লাগলাম। এভাবে দেখতে দেখতে আজকের ক্লাসগুলো শেষ হয়ে গেল। ক্লাস শেষ করে আমরা সবাই একসাথে বের হলাম। ওই মেয়েটাও দেখি আমাদের সাথে বের হলো ক্লাস থেকে। তাই আমি ইজাজুলকে জিজ্ঞেস করলাম, মেয়েটাকে? ও হচ্ছে মাসুমা, আমাদের ফ্রেন্ড। আমার সাথে পরিচিত করিয়ে দিলি না তো? দাঁড়া, পরিচিত করিয়ে দিই। এই মাসুমা, এ হচ্ছে আমাদের নতুন ফ্রেন্ড মুজিবর। হাই। হ্যালো। তারপর সবার সাথে স্কুল থেকে বেরিয়ে আসলাম। গেটের বাইরে এসে দেখি একটা গাড়ি দাঁড়িয়ে আছে, আর মাসুমান এই গাড়িতে উঠে বসলো। হাত দিয়ে সবাইকে বাই জানিয়ে চলে গেল। তখনই আমি ইজাজুলকে জিজ্ঞেস করলাম, ওই মাসুমার বাবা কি অনেক বড় লোক নাকি? মাসুমার বাবা এখানকার এমপি। কি? হ্যাঁ, এটাই সত্য। এই জন্যই তো বলি, ক্লাসে এভাবে হুট করে ঢুকে পড়ার পরেও স্যার ওকে কেন কিছু বলল না। তোর হয়েছে, এখন চল বাসায় যাওয়া যাক। তুই কোন দিকে যাবি? আমি ওই দিকে যাব, তুই কোন দিকে যাবি? আমি আমার ডান দিকে দেখিয়ে দিয়ে বললাম। তারপর আরে আমি তো এদিকেই চলে যাব, তাহলে চল একসাথে যাওয়া যাক। আমি আর ইজাজুল একই সাথে যেতে লাগলাম। প্রান্ত, নয়ন আর মিম ওরা অন্যদিকে চলে গিয়েছে। ইজাজুলের সাথে কথা বলতে বলতে বাসার সামনে চলে আসলাম। ইজাজুল বলল ওর বাসা নাকি একটু দূরেই, তাই ও চলে গেল। আর আমি বাড়ির ভিতরে চলে আসলাম। বাড়িতে এসে দেখি আপু বসে খাবার খাচ্ছে, হয়তো কিছুক্ষণ আগেই ভার্সিটি থেকে এসছে। আমাকে দেখি বলল, যা, জলদি গিয়ে ফ্রেশ হয়ে আয়, তোর জন্য বসে আছি। কোথায় বসে আছো? তুমি তো খাবার খাচ্ছ। আমি যদি আর কিছুক্ষণ পর আসতাম তাহলে তো তুমি খাবার খেয়ে নিতে। এখন কথা না বাড়িয়ে জলদি ফ্রেশ হয়ে আয়। আমি রুমে গিয়ে ফ্রেশ হয়ে আসলাম। আসলে রুমের মধ্যেই বাথরুম আছে। আমি নিজে এসে আন্টিকে বললাম জলদি খাবার দিতে। তুই এত জলদি করিস কেন? কোথায় যাবি তুই? তোমার সাথে অফিসে যাব তাই। থাক, তোর অফিসে যাওয়ার কোনো দরকার নেই, আমি একলাই সামলে নেব অফিসকে। আমি যদি তোমার সত্যিকারের ভাই হতাম তাহলে কি এভাবে বলতে পারতে? কে বলেছে তুই আমার ভাই না? তুই তো আমার ভাই। তাহলে আমাকে অফিসে নিয়ে যাচ্ছ না কেন? তুই অফিসে গিয়ে কি করবি? তোর কি বয়স হয়েছে ওখানে যাওয়ার মতো? তুমি অফিসে কাজ করবে আর আমি কোম্পানির ভিতরে। তুই অফিসে গিয়ে কি করবি? তোর কি বয়স হয়েছে ওখানে যাওয়ার মতো? ওকে, তুই রেডি হ, আমি অপেক্ষা করছি তোর জন্য। পরে খাওয়া দাওয়া করে রেডি হয়ে আপুর সাথে কোম্পানিতে চলে আসলাম। এটা একটা ফুড কোম্পানি। এখানে ফুড রেডি করা হয়, যেমন ধরেন বন, লিজ, সেলাই, ছোটো বাচ্চাদের চকলেট, আরও নানান ধরনের জিনিস। সেগুলো নিয়মিত সবাই ব্যবহার করে। আপু আমাকে কোম্পানিটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে, আর আমি ওনার ছোট ভাই বলে সবার সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। কোম্পানিতে একটা জিনিস খেয়াল করলাম, ম্যানেজার কেমনভাবে যেন আপুর দিকে তাকিয়েছিল। ম্যানেজারটা আপুর বয়সেরই হবে। পুরো কোম্পানিটা ঘুরে দেখলাম আপুর সাথে। আজকের দিনটা আপুর সাথে ঘুরতে ঘুরতেই চলে গেল। রাতের বেলা আপুর সাথে বাসায় চলে আসলাম। অন্যদিকে আম্মু আব্বুকে আমার বিষয়ে সব খুলে বলল।
যে দোষে আম্মু আমাকে এতদিন শাস্তি দিত ওই দোষটা আমি করিনি। এটা শুনে আব্বু একটু রাগ করলো আম্মুর উপর। আম্মু কেঁদে কেঁদে আব্বুকে বলল যাতে আমাকে খুঁজে বার করে। এইদিকে আমি রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। পরদিন সকালে ঘুমিয়ে আছি, এমন সময় অনুভব করলাম আমার উপর পানি পড়ছে। আমি চোখ খুলে দেখি আপু আমার চোখে পানি ছিটিয়ে দিচ্ছে। কি হলো আপু, এইভাবে পানি দিচ্ছ কেন? জলদি ওঠ, টাইম দেখেছিস কয়টা বাজে, স্কুল যাবি না? আমার পাশে আমার বাটন ফোনটা ছিল। ফোনটায় কোনো সিম নেই, শুধু গেম খেলা যায় আর গান শোনা যায়। ওই ফোনটায় আমি দেখি স্কুলের টাইম হয়ে গেছে, তাই জলদি উঠে রেডি হয়ে স্কুলে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। আজকেও আপু আমাকে নামিয়ে দিয়ে গেল স্কুলের সামনে। আমি ভিতরে চলে গেলাম। আজকেও গিয়ে দেখি সেম জায়গায় ইজাজুল দাঁড়িয়ে আছে, যেখানে কালকে দাঁড়িয়েছিল ওই জায়গায়। আমি ওর কাছে গিয়ে, ওই তুই ডেলি ডেলি এখানে দাঁড়িয়ে থাকিস কেন বলতো? এই যে দেখছিস এই মেয়েটা হলো আমার ক্রাশ। এই ডেলি এখানে বসে থাকে, তাই আমি এখানে দাঁড়িয়ে ওকে দেখি। ইজাজুল দূরে বসে থাকা অনেকগুলা মেয়েকে দেখিয়ে বলল, আরে ওখানে তো অনেকগুলা মেয়ে, ওখানে তোর ক্রাশ কোনটা কি করে জানবো? আরে দেখছিস না, ওই যে লাল রঙের একটা ড্রেস পরে, ওইটা। তা এখানে দাঁড়িয়ে না থেকে ওরে গিয়ে প্রপোজ করে দিলেই তো পারিস। আরে সাহস হয় না, ওর সামনে গেলে কেমন যেন হাঁটু কাঁপে। শালা, তাহলে তোর প্রেম করতে হবে না, তুই চল ক্লাসে। এভাবে দেখতে দেখতে আরো অনেক দিন কেটে গেল। অন্যদিকে আব্বু আম্মু বিকি সবাই আমাকে খুঁজছে, কিন্তু কোথাও পাচ্ছে না। আর এদিকে আমি হেব্বি আছি। স্কুলে যাই, স্কুল থেকে কোম্পানিতে যাই, খাই শুয়ে থাকি, এভাবেই চলে গেল দিনগুলো। আজকে স্কুলে যেতে একটু লেট হয়ে গেল, তাই ওইদিকে ইজাজুল আর মাসুমার কথাবার্তা। ইজাজুল, তুই একটা জিনিস খেয়াল করেছিস? কি? মজিবুর কেমন জানি সব মেয়েদের থেকে দূরে দূরে থাকে। এতদিন হয়ে গেল ওকে এখনও দেখিনি কোনো মেয়েদের সাথে কথা বলতে। ও তো আমার আর মিমের সাথেও ভালো করে কথা বলে না। কেন রে, তুই কি কিছু জানিস? না রে, আমিও তো জানি না কেন যে মেয়েদের সাথে কথা বলে না। আজকেও আসুক, ওকে জিজ্ঞেস করব কেন ও মেয়েদের থেকে এত দূরে দূরে থাকে। ওদের কথা বলার মাঝে আমি ওদের কাছে চলে আসলাম। কি রে ইজাজুল, আমাকে নিয়ে কথা বলছিস নাকি? হ্যাঁ, তোকে নিয়েই কথা বলছিলাম, আমরা দুজন। তা কি কথা বলছিলি আমাকে বল, আমিও শুনি। তুই মেয়েদের সাথে কেন কথা বলিস না? মাসুমা, মিম, ওরা আমাদের তো ভালো বন্ধু। তাহলে তুই ওরা দুজনের সাথে ভালোভাবে কথা বলিস না কেন? কারণ আমার ভয় করে মেয়েদের সাথে কথা বলতে। আমার সাথে একবার যা হয়েছে, আমি চাই না ওটা আবার হোক, তাই মেয়েদের সাথে এত দূরে দূরে থাকি। কি হয়েছে তোমার সাথে? আমাদের বলো, আমরা শুনবো। ওরা সবাই একসাথে বলল এই কথাটা। সময় হলে তোরা জানতে পারবি, এখন চল ক্লাসে। মজিবুর, তুমি তো কিছু না কিছু লুকাচ্ছ আমাদের কাছ থেকে, যে কথাটা তুমি আমাদের বলতে চাও না। কিন্তু আমি তো সব জেনেই ছাড়বো তোমার কাছ থেকে, কারণ এই প্রথমবার আমার কোনো ছেলেকে পছন্দ হয়েছে। তোমাকে তো আমার চাই, আমি যে তোমায় ভালোবেসে ফেলেছি। কেন বুঝতে পারো না তুমি এটা? কে রে মাসুমা, কি এত ভাবছিস? চল ক্লাসে। তারপর ক্লাসে চলে গেলাম। মাসুমা মেয়েটাকে কেন জানি আমার কাছে অনেক ভালো লাগছে। আমার মনে হচ্ছে ওকে আমি ভালোবেসে ফেলেছি, কিন্তু ওকে কখনো জানতে দিব না যে আমি ওকে ভালোবেসে ফেলেছি, কারণ ও অনেক বড় লোক আর আমি তো সামান্য একটা ছেলে, যাকে নাকি ওর মা বাবা বিশ্বাসও করতে পারে না। আর কোনো মেয়েকে বিশ্বাস করতে মন চায় না। যদি মাসুমাও জুইয়ের মতো করে তাহলে না থাক, বাবাও সব ভালোবাসার থেকে 10 হাত দূরে থাকবো আমি। এইভাবে দেখতে দেখতে আমাদের এসএসসি এক্সামের সময় চলে আসলো। পরীক্ষাগুলো ভালোভাবেই দিলাম। এখন দেখি রেজাল্ট কি আসে। রেজাল্টের দিন আমি শুয়ে আছি, তখন আপু এসে বলল, ওই, আজকে না তোর রেজাল্ট দেওয়ার দিন, তাহলে তুই শুয়ে আছিস কেন? যা, গিয়ে তোর রেজাল্ট দেখে আয়। আপুর কথা মতো উঠে আমি স্কুলে চলে গেলাম রেজাল্ট দেখার জন্য। স্কুলে গিয়ে দেখি সকল ছাত্রছাত্রী ভিড় করে রেজাল্ট দেখার জন্য হইচই করছে। রেজাল্টের বোর্ড লাগিয়ে দিয়েছে, সবাই রেজাল্ট দেখছে। আর কেউ হাসি খুশি চলে যাচ্ছে, আর কেউ মুখটা কালো করে চলে যাচ্ছে। আমি ইজাজুল, মাসুমা, মিম, প্রান্ত, ওর নয়ন সবাই একসাথে বসে আছি। দোস্ত, আজকে যদি তোদের রেজাল্ট ভালো আসে তাহলে তোরা সবাই মিলে আমাকে একটা ট্রিট দিবি তো? ওই মজিবুর, ওকে একটা লাথি দিয়ে এখান থেকে ফেলে দে তো। কেন? শালা এমনভাবে কথা বলতেছে যেন আজকেও রেজাল্ট দেবে না। তোদের ফালতু কথা ছাড় তো। রেজাল্ট ভালো হবে না খারাপ হবে এটা ভাবতে ভাবতে আমার মাথা নষ্ট হয়ে যাচ্ছে। আর তোরা এখানে ফালতু বকবক করছিস। তোরা চারটেকেই লাথি মেরে ফেলে দিতে হবে আজ। কেন, আমরা আবার কি করলাম? সবাই রেজাল্ট দেখছে আর তোরা এখানে বসে আছিস কেন? গিয়ে রেজাল্টটা দেখে আয় না রে। ওকে, তোরা বস, আমি গিয়ে তোদের সবার রেজাল্টটা দেখে আসছি। এটা বলেই প্রান্ত চলে গেল রেজাল্ট দেখার জন্য। কিছুক্ষণ পর ওই, কি হয়েছে?
এভাবে আসতেছিস কেন? আমাদের রেজাল্টের খবর কি? সবার রেজাল্ট ভালো হয়েছে, সবার রেজাল্ট ভালো হয়েছে, কিন্তু মজিবরের ওই আমার রেজাল্ট কি হয়েছে, ভালো হয়নি? শালা ভালো হয়নি। চল, আমাদের সবাইকে এখন তুই ট্রিট দিবি। তুই এসএসসিতে সব থেকে ভালো রেজাল্ট করেছিস, এই স্কুলে সবচেয়ে ভালো রেজাল্ট তোর। সত্যি? না হলে কি আমি মিথ্যে বলছি? বিশ্বাস না হলে তুই নিজে গিয়ে দেখে আয়। তখন আমি সবাইকে ধাক্কিয়ে বোর্ডের সামনে চলে গেলাম। বোর্ডের রেজাল্ট দেখে তো আমি খুশিতে আত্মহারা হয়ে গেলাম। সবার উপরের নামটা আমার। আমি ওদের কাছে, চল আজকে তোদের সবাইকে ট্রিট দিব। তারপর ওরা সবাইকে ট্রিট দিয়ে বাসে চলে আসলাম। আন্টিকে আমার রেজাল্টের কথা বলায় আন্টি অনেক খুশি হলেন। আন্টিকে জিজ্ঞেস করলাম আপু কথায়। আন্টি বলল আপু নাকি কোম্পানিতে গেছে। তাই আমি আন্টিকে বলে কোম্পানিতে চলে আসলাম আপুকে আমার রেজাল্টের বিষয়ে বলার জন্য। আমি কোম্পানিতে এসে দেখি আপু সবার সাথে বসে কি যেন মিটিং করছে। আমি তাই নক দিয়ে বললাম আপু আসতে পারে? হ্যাঁ, ভিতরে আয়। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? আমিও ভিতরে ঢুকে ওদের কথা শুনতে লাগলাম। ওদের কথা শুনে বুঝতে পারলাম একটা কোম্পানিতে মাল সাপ্লাই করতে চায় ওরা, কিন্তু ওই কোম্পানির মালিককে নাকি ওদেরকে বলছে আজকে না কালকে, কালকে না পরশু অর্ডার নেবে। আমি ওদের মাঝে কিছু বললাম না। আমি জানি আমি কিছু বললে ওরা শুনবে না, তাই ওদের কথায় বসে বসে শুনছি। মিটিং শেষে সবাই চলে যাওয়ার পর আপু জিজ্ঞেস করলো, কি হয়েছে এখন বল তো? আপু আমার পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে আজকে, আর জানো আমি স্কুলে সবার থেকে ভালো রেজাল্ট করেছি। ওই উপলক্ষে তোকে তো একটা গিফট দিতে হয়। চল আমার সাথে। তারপর আপুর সাথে কোম্পানির বাইরে চলে আসলাম। আপু আমাকে নিয়ে একটা মোবাইলের দোকানে গেল, ওখান থেকে একটা মোবাইল কিনে দিল, ভিভো মোবাইল। অনেক ভালো লাগলো মোবাইল আমার কাছে, সাথে একটা সিমও কিনে দিল। তারপর আমরা দুজনই বাসে চলে আসলাম। এভাবে দেখতে দেখতে আরও অনেক দিন চলে গেল। আর আজকে আমি কলেজে যাব প্রথমবার। অনেকের কাছে শুনেছি কলেজে নাকি প্রথম র্যাগিং দেয়। যদি ওরা আমাকে র্যাগিং দেয় তাহলে এটা ভাবেই অনেক ভয় লাগছে। আর কলেজে শুধু আমি একলা ভর্তি হইনি, আমার সাথে মাসুমা, ইজাজুল ওরা দুজনে ভর্তি হয়েছে। প্রান্ত নয়ন ওরা অন্য কলেজে গেছে, হেঁটেই যাচ্ছে কলেজে, কারণ বাসা থেকে কলেজটা বেশি দূরে না। কলেজের গেটের সামনে দাঁড়িয়ে আছি ইজাজুলের জন্য। কল দিয়েছিল, আমাকে অপেক্ষা করতে বলেছিল, তাই কিছুক্ষণ পর ইজাজুল চলে আসলো। আমরা দুজন একসাথে কলেজের ভিতরে প্রবেশ করলাম। কলেজের ভিতরে গিয়ে তো পুরাই টাসকে খেয়ে গেলাম। ইজাজুল আর আমি দুজন দুজনের দিকে তাকিয়ে আছি শুধু, কারণ সামনে যা দেখছি তা বিশ্বাস করার মতো ব্যাপার না। একদম অবিশ্বাস্য একটা কাণ্ড ঘটছে। তাই আপনাদেরও বলি, না বলে তো বুঝবেন না আবার আপনারা, কারণ সামনে মাসুমা একটা গাড়ির উপর বসে আছে। এই রূপে ওকে কখনো দেখতে পারবো সেটা আমি দুজনে কখনো অ্যাকসেপ্ট করতে পারিনি। দুটো ছেলেকে সামনে কান ধরিয়ে উঠবোস করাচ্ছে। কি দেখছি আমি এটা, বিশ্বাসই হচ্ছে না আমার কাছে। যখন আমি আর ইজাজুল চলে যেতে নিব তখনই একটা ছেলে আমাদের ডাক দিল, ওই তোরা দুজন এখানে আয়, ম্যাম ডাকছে তোদের। আশেপাশে তাকিয়ে দেখছি ছেলেটা ম্যাম কাকে বলছে। ওই এদিক ওদিক কি তাকিয়ে দেখছিস, এদিকে আয়। আমরা দুজনেই ছেলেগুলোর কাছে গেলাম যেখানে নাকি মাসুমা বসেছিল। তখনই মাসুমা বলল, তোরা দুজনকে ডাকছি কানে শুনিস না? আসতে তো দেরি হয়েছে কেন তোদের? মাসুমা তুই আমাদের সাথে এইভাবে কথা বলছিস কেন? তুই না আমাদের বন্ধু হস তাহলে? আমি বন্ধুত্ব করব তোদের সাথে? আরে স্কুলে আমি শুরু পরে কাঁচা ছিলাম, তাই তোদের সাথে বন্ধুত্ব করেছিলাম, বুঝলি বুদ্ধু? আর তোদেরকে দেখেছিস, আর আমাকে দেখ, আমি এখানকার এমপির মেয়ে, আর তোরা তো সামান্য। থাক, আর বললাম না। এখন তোরা এখানে 50 বার কান ধরে উঠবোস করবি। মাসুমা তুই চুপ একদম, আমার নাম ধরে ডাকবি না, আমাকে ম্যাম বলে ডাকবি, বুঝলি ছোট লোক? আমি কিছু বলার আগেই মাসুমা আমাকে থাপ্পড় মেরে বলল কথাটা। আজকে এটা কাকে দেখছি আমি? এটা তো মাসুমা হতেই পারে না। মাসুমা তো অনেক শান্তশিষ্ট একটা মেয়ে ছিল। আমরা দুজনে চুপচাপ দাঁড়িয়ে আছি, তখন কয়েকটা ছেলে এসে আমরা দুজনকে মারতে লাগলো আর বলল, ছোট লোকের বাচ্চা, ম্যামের কথা শুনিস না? তোদেরকে তো আজকে মেরেই ফেলবো। আমাকে আর ইজাজুলকে ওরা সবাই মিলে অনেক মারলো। মারা শেষ হলে ওরা আমরা দুজনকে এইভাবে ফেলেই চলে গেল। আমি ওখানে জ্ঞান হারিয়ে ফেললাম। তারপর কলেজে কি হলো কিছুই জানি না। যখন চোখ খুললাম তখন নিজেকে হসপিটালে আবিষ্কার করলাম। পাশেই আপু বসে কান্না করছে। কি হয়েছে আপু, তুমি কান্না করছো কেন? তোর জ্ঞান ফিরেছে ভাই? তুই ঠিক আছিস তো? আমরা তো অনেক ভয় পেয়ে গিয়েছিলাম। তোর এই অবস্থা হলো কীভাবে? আপুকে কিছু বলা যাবে না, তাই আমি কথা ঘুরিয়ে বললাম, আমাকে এখানে কে নিয়ে এসেছে আর আমার বন্ধুটা কোথায়? তোকে একটা ছেলে এখানে নিয়ে এসেছে, আর সে বলল তোকে নাকি আগে থেকেই চিনে। ও এখন গিয়েছে বাইরে খাবার খেতে। 2 দিন হয়েছে ছেলেটা তোর পাশে বসেছিল, কিছু খায়নি। আজকে ডাক্তার বলল তোর জ্ঞান ফিরবে, তাই এখন একটু বাইরে গেছে।
কে হতে পারে ছেলেটা এটাই ভাবছি। কেনই বা আমার জন্য এত কষ্ট করলো। আর আপু কি বললো 2 দিন মানে? আপু তুমি কি বললে 2 দিন মানে? আমি 2 দিন অজ্ঞান ছিলাম নাকি? হ্যাঁ, তুই 2 দিন অজ্ঞান ছিলি। ডাক্তার তো বলেছিল তোর জ্ঞান কখনো ফিরবে না। ও ওরা বলতে পারবে না। এটা শুনে তো আমরা সবাই চিন্তায় পড়ে গিয়েছিলাম। আপু আমার সাথে তো আরও একটা ছেলে ছিল, ওকে কি হসপিটালে আনা হয়নি? আমি ইজাজুলের কথা জিজ্ঞেস করলাম আপুর কাছে। হ্যাঁ, আনা হয়েছে তো। ও এখন তোর পাশের কেবিনে আছে। ইজাজুল ঠিক আছে তো? ওর কিছু হয়নি তো? কিছু হয়নি বলতে অনেক কিছু হয়েছে। ছেলেটার পায়ে অনেক আঘাত লাগার কারণে পাটা ভেঙে গেছে। তাই ডক্টর বলেছে এটা ঠিক হতে অনেক সময় লাগবে। আমাকে একটু ওর কাছে নিয়ে যাবে? ওকে, চল আমি নিয়ে যাচ্ছি তোকে। তারপর আপুর কাঁধে ভর দিয়ে ইজাজুলের কেবিনে গেলাম। গিয়ে দেখি এক পা উপর করে ব্যান্ডেজ দিয়ে বাঁধা। ইজাজুলের পাশেই ওর আম্মু বসে রয়েছে। আমি ভিতরে গিয়ে ইজাজুলের আরেক পাশে বসলাম। আমাকে ক্ষমা করে দিস রে দোস্ত, আজকে তোর এই অবস্থা শুধু আমার জন্য হয়েছে। আমি যদি মাসুমার মুখের উপর কথা না বলতাম তাহলে হয়তো আজকে এই অবস্থা হতো না তোর। আরে দোস্ত, আমার কিছু হয়নি তো। তুই ঠিক আছিস তো? হ্যাঁ রে, আমি ঠিক আছি। তুই দেখিস ওই মাসুমাকে আমি ছাড়বো না। ওকে তো আমি শাস্তি দিয়ে ছাড়বো। সামান্য একটা ব্যাপারে কিভাবে মারলো আমাদের। আমরা কথা বলছি এমন সময় কেবিনে আরেকজন দৌড়ে ঢুকলো। তাকে দেখে তো আমি হাঁ করে তাকিয়ে রইলাম তার দিকে। সে এসে আমাকে জড়িয়ে ধরলো। সারা কুত্তা হারামি, একে তো আমাকে না বলে গ্রাম থেকে চলে এসেছিস, তারপর আমার সাথে একদিনও যোগাযোগ করিসনি। তোকে কত খুঁজেছি তুই জানিস? আর তুই জানবি বা কী করে? তুই তো আমাকে বন্ধু ভাবিসনি। যদি আমাকে বন্ধু ভাবতি তাহলে আমাকে না বলে এভাবে আসতি না। কিন্তু তুই এখানে কেন? কিভাবে আসলি এখানে? আরে আর বলিস না, আজকে প্রথম দিন এই কলেজে ভর্তি হয়েছি। কলেজে ঢুকেই দেখি দুটো ছেলে নিচে পড়ে আছে, আর সবাই ভিড় করে তা দেখছে। আমি ওদের ভিড় ঠেলে যখনই তোকে দেখি তখন বিশ্বাস কর ভাই, এত খুশি হয়েছিলাম তোকে দেখে বলে বোঝাতে পারবো না। কিন্তু তোকে আর এই ছেলেটাকে যখন রক্তাক্ত অবস্থায় দেখলাম তখন আর ওখানে দাঁড়িয়ে না থেকে কিছু লোকদের ডেকে তোদের হসপিটালে নিয়ে আসি। এসব বাদ দে, এখন বল তুই কেমন আছিস আর এখানে কিভাবে? তারপর আমি বিকিকে সব খুলে বললাম কিভাবে আমি আপুদের বাসায় আসলাম, কিভাবে ইজাজুলের সাথে পরিচিত হলাম। আমি বিকিকে জিজ্ঞেস করলাম তুই এটা বলতো, তুই ওই কলেজে ভর্তি হলি কেন? আমাদের গ্রামে কি কলেজ নেই? এখানে আসার আমার এখানে আসার আমার প্রথম উদ্দেশ্য ছিল তোকে খুঁজে বের করা। কারণ আমি তোকে খুঁজতে 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 রেল স্টেশনে চলে যাই। ওখানকার সিসি ক্যামেরায় আমি দেখতে পাই তুই এই জায়গায় ট্রেনে উঠেছিস। তাই আমি ভাবলাম তুই হয়তো এখানে কোথাও না কোথাও আসিস। আর আমার এসএসসি এক্সাম শেষ হওয়ার পর আব্বুকে অনেক রিকোয়েস্ট করি আমাকে যাতে এই শহরে পাঠায়, আর তারাও রাজি হয়ে যায়। আর আমিও এখানে চলে আসি। আজকে এখানে আসতে না আসতেই তোকে খুঁজে পেয়ে গেলাম। হ্যাঁ রে দোস্ত, কে দেখে অনেক ভালো লাগছে। এখন বলতো আমার আব্বু আম্মু কেমন আছে? ওরা ভালো নেই রে। কেন, ওনাদের কি হয়েছে বল আমায়। তুই চলে আসার পর আমি মুজিবুরদের বাড়িতে গিয়ে যা যা করেছি সব বললাম মুজিবুরকে। আর জানিস তোর আম্মু তোকে কেন দেখতে পারতো না? কেন? তখন বিকি আমাকে সব খুলে বলল। এখন বল গ্রামে কবে যাবি? জানি না রে কবে যাওয়া হবে গ্রামে। যে অপরাধের দোষ আমার ঘরে আছে ওইটা যতদিন না মেটাতে পারবো ততদিন হয়তো গ্রামে যাব না। আমি আর বিকি কথা বলছি, আর কেবিনে যারা ছিল সবাই শুধু হাঁ করে তাকিয়ে আমাদের কথা শুনছে। ওরা হয়তো কিছু বুঝতে পারতেছে না, শুধু আপু বাদে। মুজিবর, এই ছেলেটা কে? ওকে তো চিনলাম না। আমার আর বিকির কথার মাঝে ইজাজুল এই কথাটা জিজ্ঞেস করলো। এ হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বলতে পারিস, একদম ভাই। হয়তো নিজের আপন ভাই না, কিন্তু নিজের আপন ভাইয়ের চেয়েও কম না। আর বিকিও হচ্ছে ইজাজুল আমার আরেকটা বেস্ট ফ্রেন্ড। ওরা একজন আরেকজনকে হাই হ্যালো করলো। আচ্ছা বিকি, তুই এখানে কোথায় উঠেছিস? ওই তো কলেজের পাশে যে ম্যাচটা আছে ওখানেই উঠেছি। তখন আমি আপুকে জিজ্ঞেস করলাম, আপু আমি কি আমার সাথে ওকে আমাদের বাসায় নিয়ে যেতে পারি? ঠিক আছে, নিয়ে চল। এভাবে হসপিটালে আরও কয়েকটা দিন কেটে গেল। এখন আমি মোটামুটি সুস্থ, কিন্তু ইজাজুলের পা এখনও ভালো হয়নি। তাই ও ওর নিজের বাসায় চলে গেছে, আর আমি আর বিকি আপুদের বাসায় চলে আসলাম। বিকি আর আমি একই রুমে থাকি। আজকে আবার কলেজে যাচ্ছি। আমি আর বিকি কলেজের ভিতরে চলে গেলাম। আজকে আর মাসুমাকে দেখতে পাইনি, হয়তো আসেনি এখনও। তাই আমরা দুজনেই ক্লাসের ভিতরে চলে গেলাম। কিছুক্ষণ পর এক এক করে সব ছাত্রছাত্রীরা ক্লাসের ভিতর চলে আসলো।
তারই কিছুক্ষণ পর একটা ম্যাডাম আমাদের ক্লাসে আসলো। আমরা সবাই দাঁড়িয়ে ম্যাডামকে সালাম দিলাম। ম্যাডামও আমাদের বসতে বলে ক্লাস শুরু করলেন। এইভাবে করে 3টা ক্লাস চলে গেল। দুপুরে লাঞ্চের সময় আমি আর বিকি বসে লাঞ্চ করছি। এমন সময় ক্যান্টিনে মাসুমা আরও সাথে অনেকগুলো মেয়ে ছেলে আসলো। মাসুমা সবাইকে উদ্দেশ্য করে বলল, গত 3 বছরের মতো এই বছরও আমি ছাত্রলীগের ইলেকশনে দাঁড়িয়েছি। আমার বিপক্ষে কি কেউ দাঁড়াবে? যদি কেউ দাঁড়াতে চাই তাহলে কালকে সকালে এসে প্রিন্সিপাল স্যারের কাছে তার নাম লিখিয়ে আসতে পারে। আমি জানি গত 3 বছর কেউ আমার বিপক্ষে দাঁড়ায়নি, তাই এবছরও কেউ দাঁড়াবে না। কেন দাঁড়াবে না? হেরে যাওয়ার ভয়ে নাকি কাউকে দাঁড়াতে দিস না তুই? তখন মাসুমা আমার কাছে এসে বলল, তোর মুখটা দেখি খুব চলে। ওই দিনের মারটা ভুলে গেলি নাকি? নাকি আজকে আবার মার খেতে চাস? কি? তুই মারবি আমায়? হাউ ফানি! আরে তোর কি ক্ষমতা আছে আমাকে মারার? ওই দিন তো তোর ছেলে পেলেরা আমাকে মেরেছিল, তুমি মারতে পেরেছিলে? এটা যখন বললাম তখন মাসুমা আমাকে থাপ্পড় দিতে চাইলো, আর আমি ওর হাতটা ধরে একটু মোচড়ে দিলাম। আহ, ছাড় বলছি, আমার হাত লাগছে কিন্তু। এটুকুতেই হাওয়া বেরিয়ে গেল। আর নাকি সে কলেজের ছাত্রলীগের নেতাগিরি দেখাতে আসছে এখানে। মাসুমা ওর হাতটা মুচড়ামুচড়ি করে ছাড়িয়ে নিল। তোকে দেখে নেব পরে। তোকে একটা সেলফি তুলে দেই, তারপর সব সময় নিজের মোবাইল দেখিস। মাসুমা রেগে ফুসফুস করতে করতে ক্যান্টিন থেকে বেরিয়ে গেল। তখনই কিছু সিনিয়র ভাই আমাদের কাছে এসে বলল, ভাই তুমিই পারবে এই মেয়ের বিরুদ্ধে দাঁড়াতে। মানে? মানে তুমি এবার মাসুমার বিরুদ্ধে ইলেকশনে দাঁড়াবে, আমরা সবাই তোমাকে সাহায্য করব। 1 মিনিট, আমাকে আগে তোমরা এটা বলো তো, এই মেয়ে তো এতদিন এই কলেজে ভর্তি হয়নি, তাহলে ও এই কলেজের ছাত্রলীগের নেতা হলো কিভাবে? ভাই সবই টাকা। আর ওর বাবা এখানকার এমপি হওয়ায় ও এই কলেজে গত 3 বছর ধরে ইলেকশনে দাঁড়াচ্ছে, কিন্তু ওর বিরুদ্ধে কেউ দাঁড়াতে সাহস পায় না। কেন? ওর বিরুদ্ধে যে দাঁড়ায় না কেন, ইলেকশনের একদিন আগে তাকে আর খুঁজে পাওয়া যায় না। 2 বছর 2টা ছেলে দাঁড়িয়েছিল, ইলেকশনের দিন তাদেরকে আর খুঁজে পাওয়া যায়নি। ইলেকশনের 10 থেকে 12 দিন পর তাদের খুঁজে পাওয়া গেছে, তাই ভয়ে কেউ ওর বিরুদ্ধে দাঁড়ায় না। কিন্তু ভাই, আজকে তুমি যে সাহস দেখালে আমি বুঝে গেছি তুমি পারবে এই মেয়ের হাত থেকে কলেজের সবাইকে বাঁচাতে। ওই মেয়ের জন্য কলেজে ভালো করে একটা ছেলে একটা মেয়ে প্রেমও করতে পারবে না। এই দুঃখটা কাকে বলি ভাই, বলতো? প্রেম করতে পারে না কেন? ও যদি কাউকে প্রেম করতে দেখে তাহলে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে কমপ্লেন করে দেয়। আর এই প্রিন্সিপালটা হচ্ছে ওর চাচা, ও যেটা বলে ওইটাই বিশ্বাস করে নেয়। ছেলে মেয়েদের প্রেম করতে দেখলে ওদের বিষয়ে আরও অনেক কিছু বানিয়ে বানিয়ে বলে, যার জন্য ওই ছেলে মেয়েদের শাস্তি দেওয়া হয়। এই জন্য এই কলেজে কোনো ছেলে মেয়ে কারোর সাথে প্রেম করে না। স্কুলে মাসুমা কিরকম ছিল আর এখানে তো পুরোটাই উল্টো। বুঝতে পারলাম মাসুমার বিরুদ্ধে কাউকে দাঁড়াতে হবে। কাউকে কি, আমি নিজেই দাঁড়াবো, কিন্তু আমাকে কি ওকে সাপোর্ট করবে? ভাই তুমি শুধু রাজি হও, ওসব আমরা সবাই দেখে নেব। ক্যান্টিনে সবাই একসাথে বললো, হ্যাঁ আমরা সবাই আছি আপনার সাথে। কিরে মুজিবুর, তুই তো দেখি সবার কাছে ফেমাস হয়ে যাচ্ছিস, আবার দেখিস আমাকে ভুলে যাস না। আরে শালা, তুই হচ্ছিস আমার কলিজা, তোকে ভুলবো কি করে বলতো? কেউ থাকুক বা না থাকুক, আমি আছি তোর সাথে সব সময়। আমরা সবাই আছি ভাই তোমার সাথে, তুমি দাঁড়াও। ওই মেয়ের বিরুদ্ধে। কিন্তু আমি এইসব ইলেকশনের বিষয়ে কিছু জানি না তো। আরে ভাই আমরা আছি তোমার সাথে, আমরা শিখিয়ে দেব। তুমি শুধু কালকে প্রিন্সিপাল স্যারের কাছে গিয়ে বলিও যে তুমি মাসুমার বিরুদ্ধে দাঁড়াবে, তাহলেই হবে। তারপরে কি করা যায় সব আমরা সবাই দেখব নে। ওকে ওকে, এখন চলো সবাই নিজের নিজের ক্লাসে যাও। তারপর এক এক করে সবাই ক্যান্টিন থেকে চলে গেল, কিন্তু ওই সিনিয়র ভাইয়াটা গেল না। কি হলো ভাই, তুমি যাবে না তোমার ক্লাসে? আমি তো তোমার নামেই জানি না, আগে আমরা পরিচিত হয়ে নেই তারপর যাব। ওকে, আমি মজিবুর আর ও হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বিকি। আর ভাই মিঠুন, তুমি আমাকে নাম ধরে রাখতে পারো আজকে থেকে, তাহলে ফ্রেন্ড। ওকে, এখন চলো। আমাকে তুই করে বলতে পারিস। ওকে, তাহলে চলো ক্লাসে যাওয়া যাক। তারপর মিঠুনও চলে গেল, আর আমি আর বিকিও নিজের ক্লাসে চলে গেলাম। আরও 2টা ক্লাস করে বাসায় চলে আসলাম। মুজিবুর, এখানে আমার একটা পার্ট টাইম জব খুঁজতে হবে। কেন? তুই তো জানিস আমাদের ফ্যামিলির অবস্থা, আমার পড়ালেখায় অনেক টাকা খরচ হবে। ওই টাকা যদি আব্বু দেয় আমাকে, তাহলে আব্বুর অনেক কষ্ট হবে। তাই আমি একটা পার্ট টাইম জব করতে চাই, যাতে আমি আমার পড়ালেখার খরচ উঠাতে পারি। ওকে, আর কলেজের বিষয়টা নিয়ে কী ভাবলি তুই? তুই চাইলে আপুর কোম্পানিতে পার্ট টাইম জব করতে পারিস। তুই যদি রাজি থাকিস আমি আপুর সাথে কথা করবো তাহলে। আর আমিও কলেজ থেকে সেই ডেইলি আপু কোম্পানিতে যাই। কোন বিষয়? আর এই ইলেকশনে দাঁড়ানোর বিষয়টা। ওটা নিয়ে এখনো ভাবিনি, রাতে ঘুমানোর পর ভাববো। শালা, ঘুমানোর পর কেউ কিছু ভাবতে পারে নাকি?
আমি ইন্টেলিজেন্ট মানুষ বলছি, আমি ঘুমানোর পরও সব ভাবতে পারি। তুই ছাড় তো তোর সব ফালতু কথা। এখন চল, আন্টি অনেকক্ষণ আগেই আমাদের ডেকে গিয়েছে, কিন্তু আমি আর বিকে খাবার টেবিলে গিয়ে দেখি আপু চলে আসছে। ভিকি, তোমার এখান থাকতে কোনো অসুবিধা হচ্ছে না তো? না আপু, কোনো অসুবিধা হচ্ছে না। আপু, তুমি বিকিকে তোমার কোম্পানিতে একটা কাজ দিতে পারবে? ও কলেজ শেষ করে এসে কোম্পানিতে যাবে, আবার রাতে আমি যখন আসি তখন চলে আসবে। এরকম কোনো কাজ আছে কি তোমার কোম্পানিতে? হ্যাঁ, আমিও তো দুটো ডেলিভারি করার লোক খুঁজতেছিলাম। ও চাইলে আমার কোম্পানিতে কাজ করতে পারে। আপু, তাহলে আমি ওর সাথে ডেলিভারি করব। তুই কেন? তুই তো অলরেডি একটা কাজ করতেছিস, তাই না? আপু, আমি এই শহরটা ঘুরে দেখতে চাই, আর আমি যদি ডেলিভারি করি তাহলে এই শহরটাও ঘুরে দেখা হবে, আর তোমার কোম্পানিরও কাজ হবে। ওকে, তোর যা মন চাই তুই তাই কর। খাবার সময় এত কথা বলে নাকি? তোরা চুপচাপ খেতে পারিস না? কখন থেকে কথা বলেই যাচ্ছিস, চুপ হওয়ার নামই নেই। তোরা খাবার পরে কথা বলতে পারবি না যে এখনই এত কথা বলছিস? আন্টির ধমক শুনে সবাই খাওয়া শেষ করে নিজের যে যার রুমে চলে গেল। ও, আপনাদের বলতে ভুলে গেছি, বিকি আজকে অন্য রুমে চলে গেছে, তাই আমিও আমার রুমে চলে গেলাম। রেডি হয়ে আপুর সাথে কোম্পানিতে চলে আসলাম, আমি আর বিকি। আপু বিকিকে কিছু কাজ বুঝিয়ে দিল, বিকিও আপুর দেখানো কাজে লেগে পড়লো। আর আমি আপুর কাছে গিয়ে বললাম, আপু একটা কথা বলবো? হ্যাঁ বল। আর তুই আমাকে কি বললি? এটার জন্য কি পারমিশন নিতে হয়? ওকে, আমি বলতে চেয়েছিলাম যে ওই দিন তোমার মিটিং করতেছিলে না, যে কোন কোম্পানি নাকি তোমাদের কোম্পানির মাল নিচ্ছে না। হ্যাঁ, ওটা অনেক বড় কোম্পানি। ওই কোম্পানি থেকে যদি আমাদের কোম্পানিতে মাল অর্ডার দেয় তাহলে আমাদের কোম্পানির অনেক লাভ হবে, কিন্তু ওই কোম্পানির মালিকটা তো আমাদের কথায় রাজি হচ্ছে না। আমি কি একবার চেষ্টা করে দেখব? তুই আবার কি চেষ্টা করবি? আজকে আমি ওই কোম্পানিতে ডেলিভারি দেওয়ার জন্য যাই, প্লিজ না করো না, আমার অনুরোধ এটা, প্লিজ প্লিজ। সবাই তো চেষ্টা করে দেখলো, না হয় তুই একবার চেষ্টা করে দেখ। ওকে, যা। আর এটা হলো ওই কোম্পানির অ্যাড্রেস। আপু আমাকে একটা ড্রেস দিল, আমি আপুর দেওয়ার ড্রেস বাইকে নিয়ে চলে আসলাম। কোম্পানিটার দিকে তাকিয়ে দেখলাম অনেক বড় কোম্পানি। গেট খুলে সিকিউরিটি থেকে পারমিশন নিয়ে ভিতরে চলে গেলাম। আমি গিয়ে দেখি কোম্পানির মালিক আর তার ম্যানেজার লিফটের সামনে দাঁড়িয়ে আছে, হয়তো উপরে যাওয়ার জন্য দাঁড়িয়ে আছে। তখন আমি দৌড়ে ওনার কাছে গেলাম। কে তুমি? আমি আইটিসি কোম্পানি থেকে এসেছি, আমাদের কোম্পানির অর্ডারটা যদি একটু কনফার্ম করে দিতেন তাহলে অনেক ভালো হতো স্যার। এখন আমি একটা কাজে যাচ্ছি, তুমি পরে আসো, অবশ্যই কনফার্ম করে দেবো। স্যার, আমি শুনেছি আপনি সবাইকে একই কথা বলেন, প্লিজ স্যার আমাদের অর্ডারটা একটু কনফার্ম করে নেন। আমি কথা দিলাম, তুমি পরে এসো, আমি অবশ্যই কনফার্ম করে দেবো। আমি আর কিছু বলতে যাব তখনই দেখি লিফট নিচে নেমে এসছে, আর ওরা দুজন লিফটের ভিতরে চলে গেল। আমি ক্ষণিকেই ভাবলাম উনি কি বললেন পরে আসলে অবশ্যই কনফার্ম করবে, তার মানে এটা ভেবেই আমি সিঁড়ি দিয়ে দৌড়ে উপরে চলে আসলাম। লিফট উপরে আসার আগেই আমি লিফটের সামনে গিয়ে হাঁপাতে লাগতাম, অনেক স্পিডে এসেছি দৌড়ে, তাই হাঁপানি উঠে গেল। কোম্পানির মালিক আর ম্যানেজার লিফট থেকে বেরিয়ে দেখে আমি ওদের সামনে দাঁড়িয়ে হাঁটছি। আমি বলেছিলেন না, পরের বার আসলে অবশ্যই অর্ডার দিবেন। ওই, তুমি কি আমাদের পিছু করছো? পাগল নাকি রে? ইনামুল, কিছু শিখো ওর কাছ থেকে, অনেক ইন্টেলিজেন্ট ছেলেটা। তোমার অর্ডার কনফার্ম, আমি তোমার কোম্পানির মালিকের সাথে কথা বলে নেব, তুমি এখন আসতে পারো। ধন্যবাদ স্যার, এটা বলে ওখান থেকে চলে আসলাম। আর কোম্পানির মালিক আপুকে কল দিল। আপু তো কোম্পানির মালিকের কল দেখে স্তব্ধ হয়ে গেল, তাই আপু কল রিসিভ করলো। হ্যালো মিস মিনা, আজকে যে ছেলেটাকে পাঠিয়েছিলেন ও কি হয় আপনার? ও আমার ছোট ভাই স্যার। কেন? ও কি কোনো ভুল করলো নাকি? ও যদি কোনো ভুল করে থাকে তাহলে আমি আপনাকে সরি বলছি স্যার। ওকে ছোট ভেবে মাফ করে দিন। আরে না না, ও কোনো ভুল করেনি। আমি তো এটা ভেবে অবাক হয়ে গেলাম, এতটুকু ছেলের মাথায় এত ব্রেন আসলো কোথা থেকে? কেন স্যার, ও আবার কি করলো? এতদিন আপনার কোম্পানির লোকেরা যা করতে পারেনি, আজকে এই ছেলেটা তাই করে দেখিয়েছে। মানে? আর হ্যাঁ, কালকে থেকে আমার কোম্পানি থেকে অর্ডার যাবে আপনার কোম্পানিতে, সময় মতো মাল পাঠিয়ে দিবেন। এটা সত্যি স্যার? হ্যাঁ, আর আমার ম্যানেজার আপনাকে কালকে কল দিবে, ওনার সাথে কথা বলে নিন। ওকে স্যার, আপনার কোম্পানিতে সময় মতো মাল পৌঁছে যাবে। আর এইদিকে আমি বাইক নিয়ে কোম্পানিতে চলে আসলাম। কোম্পানিতে এসে সোজা আপুর কেবিনে গেলাম। আপু, আসতে পারি? আই। আপু জানো, ওই কোম্পানির মালিক আমাদের অর্ডারটা কনফার্ম করে দিয়েছে। হ্যাঁ, তুই আসার কিছুক্ষণ আগেই ওই কোম্পানির মালিক আমাকে কল দিয়েছিল, কিন্তু তুই এটা করলি কিভাবে?
তারপর আমি আপুকে সব কিছু খুলে বললাম। তুই পারবি আমার পর এই কোম্পানিটা সামলাতে। মানে তুমি আবার কোথায় যাবে? আর আমি কি এখানে সারা জীবন থাকবো নাকি? আমাকে কি বিয়ে দিবি না? আর যখন আমার বিয়ে হয়ে যাবে তখন তো আমি তোদেরকে ছেড়ে চলে যাব। তারপর তোকেই তো এই কোম্পানি দেখতে হবে, তাই না? এইটাই বললাম আর কি। ও ওসব পরে দেখা যাবে, এখন তুমি সবাইকে গিয়ে এই খবরটা দাও। তারপর আপু গিয়ে সবাইকে বলল যে এখন থেকে কোম্পানিতে একটু বেশি করে কাজ করতে, এই কোম্পানি থেকে নাকি অনেক অর্ডার দিয়ে দিয়েছে অলরেডি। এইভাবে দেখতে দেখতে আজকের দিনটাও শেষ হয়ে গেল। রাতের বেলা আপু আমি এই কয়েকদিন কোম্পানিতে যেতে পারবো না। কেন? আমি আপুকে বললাম যে আমি কলেজের ছাত্রলীগের ইলেকশনে দাঁড়াবো। আপু হ্যাঁ বলো। তারপর আরও কিছুক্ষণ আপু, বিকি, আমি, আন্টি সবাই মিলে আড্ডা দিলাম। পরের দিন আমি একটাই কলেজে গেলাম, কারণ বিকি কোম্পানিতে গেছে, আপু একটা কাজ দিয়েছে তাই। কলেজে যেতে গেটের সামনে কলেজের ওই মিঠুন নামের ছেলেটাকে দেখলাম দাঁড়িয়ে আছে, সাথে আরও অনেক ছেলে মেয়ে আছে। আমাকে দেখি মিঠুন আমার কাছে এলো। কালকে তোর মোবাইল নাম্বারটা নিতেই ভুলে গেছি, এখন তোর নাম্বারটা দে আগে। আর চল জলদি প্রিন্সিপাল স্যারের রুমে। ওকে চল। আর এই নে আমার নাম্বার। তারপর আমার নাম্বারটা দিলাম, সবাই আমার নাম্বারটা লিখে নিলেও সবার মোবাইলে। চলে আসলাম প্রিন্সিপাল স্যারের রুমে। এসে দেখি মাসুমা অলরেডি দাঁড়িয়ে আছে প্রিন্সিপাল স্যারের রুমে। প্রিন্সিপাল স্যার কিসের জন্য দুটো ফাইল বের করলো, একটা ফাইল মাসুমাকে দিল আর একটা ফাইল আমার হাতে দিয়ে সাইন করতে বললো। আমিও সাইন করে দিলাম। আরও কিসের ফাইলে যেন সাইন করিয়ে নিল। তারপর সবাই মিলে প্রিন্সিপাল স্যারের রুম থেকে বেরিয়ে আসলাম। তোরা এখন যা, গিয়ে ক্লাস কর। আমি যাচ্ছি আমার ক্লাসে। আমিও হাঁটতে হাঁটতে নিজের ক্লাসে চলে আসলাম। ক্লাস করা শেষ, সকল ছাত্রছাত্রীদের বললাম যাতে সবাই আমাকে ভোট দেয়, সাথে আরও অনেক বক্তব্য দিলাম। এভাবে দেখতে দেখতে আজকের দিনটাও চলে গেল। পরের দিন আবার কলেজে ঢুকতেই সকল ছেলেপেলেরা আমার কাছে দৌড়ে আসলো। ভাই আপনি ইলেকশনে দাঁড়াচ্ছেন, আমরা সবাইকে এখন ট্রিট দেন। ট্রিটের কথা শুনে আমার মাথায় একটা শয়তানি বুদ্ধি আসলো। তোমরা সবাই কি মাসুমার টাকায় ট্রিট খেতে চাও? সবাই একসাথে হ্যাঁ বললো। আর বললো কিভাবে? তোমরা সবাই ব্যান্ডেজের ব্যবস্থা করো আর সাথে টমেটোর সসের ব্যবস্থা করো। তারপর দেখো আমার প্ল্যান। কিছুক্ষণের মধ্যেই ওরা সব কিছু নিয়ে আসলো। আমি আমার হাতে ব্যান্ডেজ লাগালাম, মাথায় একটা ব্যান্ডেজ লাগালাম আর পায়েও ব্যান্ডেজ লাগালাম। তারপর মিঠিনকে সব কিছু খুলে বললাম আমার প্ল্যানের বিষয়ে। তারপর ল্যাংড়াতে ল্যাংড়াতে হেঁটে প্রিন্সিপাল স্যারের রুমে গেলাম। আমাকে এইভাবে দেখে প্রিন্সিপাল স্যার বলল, কি হয়েছে ওর? স্যার মাসুমা করেছে, ওর এরকম অবস্থা। ওর বিরুদ্ধে ইলেকশনে দাঁড়ানোর জন্য ও কিছু ছেলেপেলেদের দিয়ে ওকে এভাবে মার খেয়েছে। এখন আপনি কিছু ব্যবস্থা করেন স্যার। তখন প্রিন্সিপাল স্যার ওনার পিয়নকে বলল যাতে মাসুমাকে ডেকে নিয়ে আসে। পিয়নও প্রিন্সিপাল স্যারের কথা মতো মাসুমাকে ডেকে নিয়ে আসলো। কি হয়েছে চাচ্চু, আমাকে এভাবে এত আর্জেন্ট ডেকে আনলে কেন? তোমার কাছ থেকে এটা কখনো আশা করিনি। সামান্য একটা ইলেকশনে জেতানোর জন্য তুমি ছেলেটাকে এভাবে মার খাওয়াতে পারলে? ছেলেটার দিকে তাকিয়ে দেখো তো ভালো করে, ছেলেটা হাঁটতেও পারছে না। কিন্তু চাচ্চু আমি তো... চুপ করো তুমি, এখন তো তুমি এই ছেলের সব চিকিৎসা করাবে। না না স্যার থাক, ওনার চিকিৎসা করানোর দরকার নেই। কি ব্যথা, কি মারটাই না দিল ছেলেরা আমাকে। প্রিন্সিপাল স্যারকে একটু ইমোশনাল করার চেষ্টা করলাম। স্যার আপনি ওনাদের বলেন যে যাতে আমাদের টাকা দিয়ে দেয়, আমরা নিজে গিয়ে আমাদের বন্ধুকে হসপিটালে নিয়ে ভর্তি করাবো। মাসুমা কিছু বলতে যাবে তার আগেই প্রিন্সিপাল স্যার মাসুমাকে ধমক দিয়ে বললেন, থাক, তোমার আর কিছু বলতে হবে না। ওদের যত খরচ লাগে এক্ষুনি দাও। আর কোনোদিন যদি এরকম বেয়াদবি করো তাহলে তোমার আব্বুকে বলবো যাতে তোমার এই কলেজ থেকে তোমাকে গিয়ে অন্য কলেজে ভর্তি করিয়ে দেয়। মাসুমা আমার দিকে একটা রাগী লুক নিয়ে তাকালো। তখনই আমি আমার চোখ টিপ মারলাম। মাসুমা আরও বেশি রেগে গেল। যদি প্রিন্সিপাল স্যার না থাকতো তাহলে হয়তো আমাকে এখানেই মেরে ফেলতো। মাসুমা আর কিছু না বলে ওর ব্যাগ থেকে কিছু টাকা বের করে মিঠুনের হাতে দিয়ে রাগী লুক নিয়ে বেরিয়ে গেল প্রিন্সিপাল স্যারের রুম থেকে। তখন আমরাও বেরিয়ে আসলাম প্রিন্সিপাল স্যারের রুম থেকে। কিছু দূরে এসে শরীরের সকল ব্যান্ডেজ খুলে ফেললাম। এখন চলো ক্যান্টিনে তোদের সবাইকে খাবো। ওদের সবার সাথে বসে খাচ্ছি আর হাসাহাসি করছি। আজকেও বিকি আসেনি, আসলে অনেক ভালো হতো। সবার খাওয়া শেষে এমন সময় দেখলাম মাসুমা হাতে হকি স্টিক নিয়ে ক্যান্টিন ঢুকছে, সাথে আরও অনেক মেয়ে আছে। মাসুমা সোজা এসে আমার সামনে দাঁড়ালো। আমিও দাঁড়িয়ে গেলাম। দাঁড়িয়ে পিছনে ফিরে দেখি কেউ নেই। শালারা সবাই পালিয়েছে, আমাকে নিয়ে যায়নি, একা রেখে পালিয়ে চলে গেল। এখন আমার কি হবে? তোর না হাতে পায়ে ব্যান্ডেজ ছিল, তাহলে এখন ওসব কোথায় গেল? আ কি মিথ্যা বলে আমার এখান থেকে 15,000 টাকা নিয়েছিস? তোকে তো আজকে আমি মেরে... হ্যাঁ, মার এই ছোট লোকটাকে মেরে আজকে এখানেই ফেলে রেখে চলে যাব। ওর কত বড় সাহস, তোর এখান থেকে 15,000 টাকা নিয়ে। দেখো মাসুমা, আমি তোকে সব বলছি।
মাসুমা, তুই ওর কথা শুনিস না, আগে একে মেরে নে, তারপর ওর কথা শুনিস। রিয়া তুই চুপ কর। ওই ছোট লোক তুই বল। এই মেয়েটা দেখি অনেক বকবক করতেছে, এটাকেই ফাঁসিয়ে দিব নাকি? মার খাওয়ার আগে আমি কিছু বলতে চাই। দেখো মাসুমা, ওই ছোট লোক, তোকে আমার নাম ধরে ডাকার সাহস কে দিয়েছে? কিরে মাসুমা, মার ওকে। তুই ওর কথা শুনিস না, আগে ওকে মেরে নে, তারপর যা শোনার শুনবি। দেখছিস ছেলেটার কত বড় সাহস, তোর নাম ধরে ডাকে। তুই ছাড়িস না আজকে এই ছেলেটাকে। সরি ম্যাম, আমি যা বলেছি আগে এটা শুনেন। আমি এসব জেনে শুনে করিনি। আমি সামান্য একটা ছেলে, আপনার বিরুদ্ধে যাওয়ার আমার কি সাহস আছে বলেন তো? আমাকে এসব করতে আপনার এই বান্ধবী বলেছে। আমি রিয়া নামের মেয়েটাকে দেখিয়ে দিয়ে বললাম, আর এই মেয়েটা বলেছে যদি আমি আপনার বিরুদ্ধে গিয়ে ইলেকশনে জিতে যাই তাহলে নাকি আমি এই কলেজে সবার উপরে রাজ করতে পারবো। আরও অনেক বুদ্ধি দিয়েছে আমাকে যাতে আপনার বিরুদ্ধে দাঁড়ানোর জন্য। মাসুমা তুই বিশ্বাস কর, আমি এসব কিছু করিনি। আপনি আমাকে বিশ্বাস করেন, এই জন্যই তো আমাকে আপনার সামনে কিছু বলতে দিচ্ছে না। যদি আমি ওর বিষয়ে আপনার কাছে সব বলে দেই তাহলে ওর কি হবে? এই জন্য আমাকে আপনার হাতে মার খাওয়ানোর ধান্দা করতেছে। এখন দেখি তোর কি হয় রিয়া। অনেকটা বকবক করছিলি। মাসুমা রিয়ার দিকে তাকিয়ে বলল, তুই আমার বান্ধবী হয়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করিস? আজকে থেকে তুই আমার বান্ধবী না, তুই তোর মতো আর আমি আমার মতো। আজকে থেকে তুই আমার সাথে কথা বলবি না, যা এখান থেকে বলছি। ওরা দুজনের কথার ফাঁকেই আমি এক দৌড়ে ক্যান্টিন থেকে বেরিয়ে আসলাম। ক্যান্টিন থেকে বেরিয়ে একটা বড় করে নিঃশ্বাস নিলাম। অনেক বড় বাচ্চা বেঁচে গেলাম। আমি ওই ছেলেপেলেদের কাছে গেলাম, তোরা কি করে পারলি আমাকে এইভাবে একলা ফেলে চলে আসতে? আমাদের ক্ষমা করে দেয়। মাসুমাকে দেখে অনেক ভয় পেয়ে গেছিলাম, তাই ওখান থেকে এভাবে পালিয়ে এসেছি। আর কখন এরকম হবে না, সরি। কিন্তু তুই ওখান থেকে বেঁচে আসলি কিভাবে? আমি ওদের সঙ্গে সব কিছু খুলে বললাম। ওরা সবাই হাহা করে হাসতে লাগলো। এভাবেই অনেক মজা করে কেটে গেল আরও কিছুদিন। আজকে সবাই বের হয়েছি, যতগুলো ক্লাস আছে সবগুলো ক্লাসে গিয়ে বলতে, যাতে সবাই আমাদের ভোট দেয়। এক এক করে অনেকগুলো ক্লাসের ভিতরে গিয়ে ভাষণ দিলাম। আরেকটা ক্লাসে ঢুকতে যাব, তখন দেখি মাসুমা বের হচ্ছে ওই ক্লাস থেকে। আমি ওর সামনে যেতেও ও আমাকে ধাক্কা দিয়ে সরিয়ে বাইরে চলে গেল। সবগুলো ক্লাসে ভাষণ দেওয়া শেষ হলেই সবাই মিলে আড্ডা দিয়ে বাসায় চলে আসলাম। আজকে ভোটের দিন, সবাই ভোট দিতে যাচ্ছে এক এক করে। আমি বিকি আরও বাকি বন্ধুরা বসে আছি ভোট কেন্দ্রের বাইরে। আমারই পাশে পায়ের উপর পা তুলে বসে আছে মাসুমা, আমার সাথে ওর সাঙ্গপাঙ্গরা। তখনই মাইকে অ্যানাউন্স করলো আর 1 ঘন্টা পর ফাইনাল রেজাল্ট জানানো হবে। 1 ঘন্টা পর সবাই টেনশনে বসে আছি, কি হবে রেজাল্ট, আমি জিতবো নাকি মাসুমা? তখনই অ্যানাউন্স করলো, এমন একটা কথা বললো যা শুনে সবাই হা করে তাকিয়ে রইল। কারণ মাইক বললো আমি আর মাসুমা দুজোই একই সমান ভোট পেয়েছি। তখন প্রিন্সিপাল স্যার এসে বলল, যেহেতু তোমরা দুইজনই সমান ভোট পেয়েছো সেজন্য আমি একটা ডিসিশন নিয়েছি। ডিসিশনটা হলো এটা, সকাল থেকে লাঞ্চ পর্যন্ত 1 সপ্তাহ একজনের দায়িত্ব থাকবে, আবার আরেকজনের দায়িত্ব থাকবে লাঞ্চের পর থেকে ছুটি পর্যন্ত। 1 সপ্তাহ পর এটা চেঞ্জ হবে। তোমরা কি বলো? প্রিন্সিপাল স্যারের কথায় সবাই হ্যাঁ সম্মতি জানালো। প্রিন্সিপাল যাওয়ার পর মাসুমা হ্যাঁ বা না কিছুই বলেনি, শুধু চেয়ারটায় লাথি মেরে ওখান থেকে চলে গিয়েছে। আজকে মাসুমার মুখটা দেখার মতো ছিল। আমিও আর কিছু না বলে ছেলে মেয়ের সাথে আড্ডা দিতে বসে গেলাম ওখানে। এভাবে পুরো 2 মাস কেটে গেল। আজকে অফিস থেকে আসতে একটু রাত হয়ে গেল, তাই বিকি আর আমি হেঁটে হেঁটে আসছি অফিস থেকে, কারণ আপুকে পাঠিয়ে দিয়েছি বাসায় গাড়িটা দিয়ে। দুজন খুব হাসাহাসি করে রাস্তা দিয়ে হেঁটে আসছি। এমন সময়, মজিবুর, কারো চিল্লানোর আওয়াজ শুনতে পারছিস? না তো, কেন কি হয়েছে? প্লিজ হেল্প, ছাড় বলছি, আমায় কেউ বাঁচাও প্লিজ। হ্যাঁ শুনতে পেলাম তো, ওই দিক থেকে মনে হচ্ছে আওয়াজটা আসছে, চল তো গিয়ে দেখি। আমি আর বিকি ওইদিকে গিয়ে দেখি 4-5টা ছেলে মিলে কারোর সাথে জোর জবরদস্তি করছে। ওই কি হচ্ছে এখানে হ্যাঁ? আমার আওয়াজ শুনে ছেলেগুলো একটু চাকু বের করে মেয়েটার হাতে এক পুশ দিয়েই দিল দৌড়। মেয়েটা হাত ধরে চিল্লাতে লাগলো। আমি আর বিকি মেয়েটার কাছে গেলাম। এতক্ষণ অন্ধকারের জন্য ভালো করে মেয়েটার চেহারা দেখতে পাইনি। কাছে যেতেই দেখলাম এটা আর কেউ না, মাসুমা। মাসুমা তুই এখানে? ওটাও এত রাতে? আমি আর কিছু বলার আগেই মাসুমা সোজা আমাকে জড়িয়ে ধরলো। প্লিজ আমাকে হাসপাতালে নিয়ে চল। মাসুমা কথা বলতে বলতেই অজ্ঞান হয়ে গেল। বিকি, ধর একে হসপিটালে নিয়ে যেতে হবে। আমি আর বিকি মিলে মাসুমাকে হসপিটালে নিয়ে আসলাম। ডক্টর মাসুমার হাতে ব্যান্ডেজ করে দিল। বুঝলাম না সামান্য একটু কেটে যেতেই ও অজ্ঞান হয়ে গেল কেন? ডক্টর, ওর কি কোনো সমস্যা আছে যার জন্য সামান্য একটু কেটে যেতেই অজ্ঞান হয়ে গেল? আর শরীর থেকে এত রক্ত বের হয়েছে বুঝলাম না, কিছু আমাদের একটু বুঝিয়ে বলবেন? ওর শরীরে একটা সমস্যা আছে, যার জন্য সামান্য একটু কাটলেই রক্ত বেরোতে শুরু করে। আর সময় মতো আজকে তোমরা ওকে হসপিটালে নিয়ে এসেছো, দেখেই ওর জ্ঞান ফিরেছে। না হলে আজকে হয়তো ওই কোমায় চলে যেত। কি কি বলছেন স্যার? সামান্য একটু কাটতেই কোমায় চলে যেত মানে? বললাম না, ওর শরীরে একটা সমস্যা আছে,
ওই সমস্যার কারণে। থাক স্যার, আজকে আর এত কিছু বোঝার সময় নেই। এখন কি আমরা ওকে নিয়ে যেতে পারি? হ্যাঁ, অবশ্যই নিয়ে যেতে পারো, কিন্তু সাবধানে, কোনোভাবে যাতে ওর শরীরে না কাটে এটার ব্যাপারে খেয়াল রাখবে। ওকে, তাহলে ওকে নিয়ে যাচ্ছি এখন আমরা। তারপর মাসুমাকে নিয়ে হসপিটালের বাইরে চলে আসলাম। হসপিটালের বাইরে থেকে একটা রিক্সা ভাড়া করে মাসুমার বাড়ির সামনে চলে আসলাম। রিক্সার মধ্যে মাসুমা একটা কথা বলেনি। রিক্সা থেকে নেমে, থ্যাংক ইউ মজিবুর, আমাকে আজকে বাঁচানোর জন্য। আসো আমার বাড়িতে, চার নাস্তা করে যাও। না থাক, অন্য একদিন আসবো নে, এখন চলি, অনেক রাত হয়ে গেছে। হয়তো আম্মু আপু অপেক্ষা করছে আমার জন্য। কালকে কলেজে আসিও, তখন কথা হবে। এখন বাই, ভালো থেকো। চল বিকি, যে রিক্সা দিয়ে মাসুমাকে নিয়ে আসছিলাম ওটা দিয়েই আমি আর বিকি আপুদের বাসায় চলে আসলাম। দরজায় নক দেওয়ার সাথে সাথেই আন্টি এসে দরজা খুলে দিল। কি বাবা, আজকে আসতে এত লেট হলো কেন? হ্যাঁ রে মুজিবর, তুইও তো কোম্পানি থেকে চলে এসেছিস অনেকক্ষণ আগেই, তাহলে বাসায় আসতে এত লেট হলো কেন? হ্যাঁ, ভিতরে আয়। দরজার সামনে দাঁড় করিয়ে কি সব কিছু জিজ্ঞেস করবে নাকি নাকি আমাদের ভিতরে আসতে দেবে? আমি আর বিকি ভিতরে চলে আসলাম। তারপর আন্টি আর আপুকে সব কিছু খুলে বললাম। তুই একটা অনেক ভালো কাজ করেছিস মেয়েটার জীবন বাঁচিয়ে। এখন যা, গিয়ে ফ্রেশ হয়ে আয়। খাবার খেয়ে ঘুমোতে হবে, কালকে তো আবার তোর কলেজ আছে। আমরা দুজন ফ্রেশ হয়ে এসে খাবার খেয়ে রুমে শুয়ে পড়লাম। এভাবে দিন কাটতে লাগলো। ইদানিং একটা জিনিস খেয়াল করছি, মাসুমা কেমন জানি সবসময় আপার উপর নজর রাখে। আমি যদি কোনো মেয়ের সাথে কথা বলি তাহলে ও ওই মেয়েকে ওয়ার্নিং দেয় যাতে পরের বার আমার সাথে কথা না বলে। এর মধ্যে মাসুমাও আমার সাথে আবার বন্ধুর মতো ব্যবহার করতে লাগলো। ওর উপর আগে যে বিশ্বাসটা ছিল এখন ওই বিশ্বাসটা নেই। আজকে আমি বিকি কলেজে যাচ্ছি। ও আপনাদের তো বলতেই ভুলে গেছি, ইজাজুলের পা এখন ঠিক হয়ে গেছে। ও এখন কলেজে আসে, তাই আজকেও কলেজে গেলাম। কলেজে একটা আম গাছ আছে, গাছের নিচে বসে আমি বিকি ইজাজুল মিঠুন আরও অনেক ছেলেপেলেরা বসে আড্ডা দিচ্ছি। এমন সময় মাসুমার এক বান্ধবী এসে বলল, মজিবুর ভাই, আপনাকে মাসুমা ডাকতেছে। কোথায়? ওকে এখানে আসতে বলো। ও, আসতে পারবে না, তাই আপনাকে যেতে বলেছি। আমাদের ক্লাসের ভিতর বসে আছে ও। আমি উঠে যেতে নিলাম, তখনই বিকি আমার হাত ধরে টান দিয়ে বসিয়ে দিল। কি হলো, এইভাবে আটকালি কেন? আগেরবার কি হয়েছিল এত জলদি ভুলে গেলি? তখনই আমার স্কুলের কথাটা মনে পড়ে গেল। জুয়ের এক বান্ধবী আমাকে এইভাবে ডেকে নিয়ে গিয়েছিল। আর দোস্ত ভুলিনি। তাহলে এইভাবে যাচ্ছিস কেন? আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি ওই মেয়েটাও ঠিক এরকমই করবে। তোরা কি কথাবার্তা বলছিস? কিছুই তো বুঝতে পারছি না। তোদের আমি পরে বলবো, এখন দেখে আসি মাসুমা আমায় কেন ডাকছে। আর শোন বিকি, এই নে মোবাইল। ও যদি কিছু উল্টাপাল্টা কাজ করতে চায় তুই খিড়কির পাশে দাঁড়িয়ে সব ভিডিও করবি। আমি চাই না আগে যেটা হয়েছিল ঠিক এরকম কিছু হোক আবার। ওকে দোস্ত, চল তাহলে। তারপর বিকি আর আমি ক্লাসের সামনে চলে গেলাম। তুই ওই খিড়কির পাশে যা, আমি ভিতরে যাচ্ছি। আমি যা ভাবে ভিতরে গেলাম, ভিতরে যেতেই সব ধারণা আমার উল্টো হয়ে গেল। কারণ মাসুম আমার সামনে হাঁটু গেড়ে বসে হাতে একটা ফুল নিয়ে বলতে লাগলো, দেখো, আগে যা হয়েছে সব কিছু ভুলে যাও। আর আমিও ভুলে গেছি। আর ওই দিন তুমি আমার যে সাহায্যটা করেছো, তুমি অনেক ভালো একটা ছেলে। আমি ভেবে দেখেছি সব ভুলগুলো আমারই ছিল। আমাকে প্লিজ ক্ষমা করে দাও। আর প্লিজ আমাকে যা কিছু হয়েছে সব কিছু ভুলে যাও। আমিও ভুলে গেছি। এখন যা বলতে চেয়েছিলাম, হ্যাঁ বল, কি বলতে চেয়েছিলি? আই লাভ ইউ। জানি না কখন তোমাকে ভালোবেসে ফেলেছি। তোমার প্রতি আমি অনেকটাই দুর্বল। প্লিজ আমার ভালোবাসাটা অ্যাকসেপ্ট করে নাও। তোমাকে কখনো কষ্ট পেতে দেব না। অনেক ভালোবাসবো তোমায়। আগে তুমি উঠে দাঁড়াও, তারপর বলছি। না, আগে তুমি আমার উত্তর দাও, তারপর দাঁড়াবো। না হলে আমি এখানেই বসে থাকবো। আগে উঠো তো, তারপর বলতেছি। না, উঠতে বলছি না, এত জোর দেখাও কেন? সব সময় একটু ধমকের সুরে বললাম। ও আমার ধমক শুনে উঠে দাঁড়ালো আর নিচের দিকে মুখ করে দাঁড়িয়ে রইলো। এখন বলো। দেখো, তুমি আমার বিষয়ে কিছুই জানো না। আমি কিছু জানতে চাই না। আমি তোমাকে ভালোবাসি এটাই জানি। তুমি আজকে থেকে আমাকে ভালোবাসবে কিনা সেটা বলো। দেখো মাসুমা, একদম পাগলামি করবে না। আমি কি বলছি আগে ওইটা শোনো। হ্যাঁ বলো। দেখো, আমি তোমাকে এখন ভালোবাসি এই কথাটা বলতে পারবো না। কেন? আমার কাছে তোমাকে দেওয়ার মতো কিছুই নেই। আরে আমি যেখানে থাকি ওই বাসাটা তো আমার নিজের না। তোমাকে নিয়ে আমি রাখবো কোথায়, ওটারও কোনো ঠিকানা নেই। মানে কী সব বলছো তুমি? আমি তো কিছু বুঝতে পারছি না। তোমাকে একলা না, আজকে সবাইকে বলবো আমার সাথে কি হয়েছিল, কেনই বা আমি এখানে আসলাম। তারপর আমি আমার যত বন্ধু ছিল সবগুলোকে ডেকে ক্লাসের ভিতরে নিয়ে আসলাম। ওদের সবাইকে বললাম আমার সাথে ঠিক কি হয়েছিল। এজন্যই তো বলি, মাসুমা যখন মুজিবরকে ক্লাসের ভিতরে আসতে বলল তখন বিকি কেন ক্যামেরা নিয়ে পিছনে পিছনে আসছিল। এখন বুঝলাম সব কিছু।
মজিবুর, তুমি আমাকে ওই মেয়ের মতো ভাবতে পারলে? না, বাবারও তো কোনো কারণ নেই। তুমি কি করেছো আমার সাথে, ওইটা কি ভুল করেছো? তার জন্য তো সরি বললাম। ওকে, তাহলে আজকে এখানে কথা বলা বন্ধ করলাম। এখন যাও সবাই তোমরা নিজেদের ক্লাসে। এটা বলে আমি একটু বাইরে যেতে নিলাম, তখনই মাসুমা বলল, মজিবুর, তুমি দাঁড়াও, তোমার সাথে কথা আছে। আর বাকি তোমরা সবাই যেতে পারো। সবাই বেরিয়ে যাওয়ার পর মাসুমা বলতে শুরু করলো, দেখো মজিবুর, তোমার সাথে যা হয়েছে জানি, এটা অনেক বড় অন্যায়। তার জন্য যে এখন তুমি সব মেয়েকে এক নজরে দেখবে, এটা কিন্তু একদম ঠিক না। দেখো, আমি তোমাকে ভালোবাসি, বিশ্বাস করো, কখনো তোমাকে কষ্ট পেতে দিব না। তুমি কেন বোঝার চেষ্টা করছো না? তোমার বাবা এই এলাকার এমপি, আর আমি সাধারণ একটা ছেলে। এটা কখনো সম্ভব না। তোমার বাবা কখনোই আমাদের এই সম্পর্কটাকে মেনে নেবে না। ও, তুমি আমার আব্বু চিন্তা করছো? আরে, আমার কথা আব্বু কখনোই ফেলতে পারবে না। তুমি দেখিও, আব্বু অবশ্যই মেনে নেবে আমাদের এই সম্পর্কটাকে। এখন তুমি প্লিজ রাজি হয়ে যাও। ওকে ঠিক আছে, পরে ভেবে দেখবো। এখন চলি, একটু বাইরে যাব, কিছুক্ষণের মধ্যেই আবার স্যার চলে আসবে। মাসুমাকে আর কিছু বলার সুযোগ না দিয়েই আমি বাইরে চলে আসলাম। ক্লাস শেষ হওয়ার পর গেট দিয়ে বাইরে যাচ্ছি, এমন সময় দেখি রাস্তার মধ্যে মাসুমা দাঁড়িয়ে আছে। আমাকে দেখেই দৌড়ে আমার কাছে আসলো। তোমার নাম্বারটা দাও। কেন? কল দিয়ে কথা বলবো তাই। এখন আর কিছু জিজ্ঞাসা না করে নাম্বারটা দাও। আমি আমার মোবাইল নাম্বারটা ওকে দিলাম। ফোন নাম্বারটা নিয়ে ওর গাড়ি করে চলে গেল। আর আমি আর বিকিও বাসায় চলে আসলাম। এখন নিয়মিত মাসুমার সাথে ফোনে কথা হয়। ওর ভালোবাসা মনে হয় দিনে দিনে বাড়ছে। কলেজে তো আমাকে কোনো মেয়ের সাথে কথা বলতে দেয় না। যদি কোনো মেয়ের সাথে কথা বলি তাহলে ও মুখ ফুলিয়ে বসে থাকে। আরও অনেক কিছুই আছে। রাতের বেলায় সবাই মিলে খাবার খাচ্ছি, এমন সময়। মজিবুর, আমাকে গ্রামে যেতে হবে। কেন? কিছুক্ষণ আগে আম্মু কল দিয়ে বলল আম্মুর শরীরটা নাকি অতটা ভালো না। তাই আমি ভাবছি গ্রামে গিয়ে আব্বুর দোকানটায় দেখাশোনা করব। কিন্তু তোর পড়াশোনার কি হবে? যতটুকু পড়াশোনা করেছি ততটুকুই হবে। আগে আর আমি পড়ালেখা কন্টিনিউ করতে পারবো না রে। আর এখন আব্বুর শরীরটা ভালো না, তাই পরিবারের হাল এখন আমাকেই ধরতে হবে। ঠিক আছে, তোর যেটা ভালো মনে হয় তুই কর, কিন্তু যদি কখনো কোনো বিপদে পড়িস সবচেয়ে আগে তুই আমায় কল দিবি, কথা দে। ঠিক আছে, আর তুই কি কখনো গ্রামে যাবি না? যাবো, একদিন না একদিন তো গ্রামে যেতেই হবে, তাই না? আমার উপরে যে মিথ্যা অপবাদের দাগ লেগে আছে ওটাকে তো মেটাতে হবে। আর তুই কখন যাচ্ছিস? কালকে সকালে চলে যাব। টিকিট কেটেছিস কি? না, প্ল্যাটফর্মে গিয়ে জেনারেল টিকিট কেটে যাব। পরের দিন সকালে আমি বিকিকে রেলওয়ে স্টেশনে ছেড়ে দিয়ে আসলাম। এভাবে আরও 20 দিন কেটে গেল। এখন আমি কলেজে একলাই যাই। ঠিক আজকেও কলেজ থেকে বাসায় আসলাম। বাসায় এসে দেখি একজন মহিলা আর একজন পুরুষ সাথে একটা ছেলে বসে আছে ড্রয়িং রুমে। আমি ওদের পাশে যেতেই আন্টি আমাকে ডাক দিয়ে ওনার পাশে বসতে বলল। এই হচ্ছে আমার ছোট ছেলে মুজিবুর। কিন্তু আম্মু, ওনারা কারা? ওনারা তোর আপুকে দেখতে এসেছে। তুই যা উপরে গিয়ে দেখ তো তোর আপু রেডি হয়েছে কিনা। ওকে। আমি উপরে এসে দেখি আপু সোফার উপর বসে আছে। আমি ওনার কাছে গেলাম। কি হয়েছে আপু, এইভাবে বসে আছো কেন? নিচে যাবে না? তারপর আমি আপুকে নিয়ে নিচে আসলাম। ওনারা আপুকে পছন্দ করলো আর বললো 1 সপ্তাহ পর আপুকে ওনাদের ঘরে নিয়ে যেতে চাই। রাতের বেলা আপু আমার রুমে আসলো। এত রাতে আপু তুমি রুমে কিছু বলবে কি? মুজিবর, আমি না এই বিয়েটা করতে চাচ্ছি না। কিন্তু কেন? আমি চলে গেলে আম্মুর কি হবে? কি দেখবে ওনাকে? তুমি কি তোমার এই ছোট ভাইয়ের উপর বিশ্বাস করো না? কে বলল বিশ্বাস করি না? আমি আমার এই ছোট ভাইটার উপর নিজের থেকেও বেশি বিশ্বাস করি। তাহলে তুমি কোনো চিন্তা করো না, আমি আছি তো। আমি খেয়াল রাখবো আম্মুর। আর কোনো কথা নাই, 1 সপ্তাহ পর তোমার বিয়ে হচ্ছে, এটাই পাক্কা কথা। পরের দিন কলেজে আমার যত বন্ধু ছিল সবগুলোকে দাওয়াত দিলাম। কলেজে সবাইকে দাওয়াত দেওয়া শেষ হলে আমি আপুর সাথে কোম্পানিতে চলে আসলাম। আপু সবাইকে কনফারেন্স রুমে ডাকলো। লেডিস অ্যান্ড জেন্টলম্যান, আজকে আপনাদেরকে যে জন্য আমি কনফারেন্স রুমে ডাকলাম তা হলো, আপনারা তো হয়তো এখন জেনে গিয়েছেন সবাই, 1 সপ্তাহ পর আমার বিয়ে। তাই আমি এটা ডিসিশন নিয়েছি যে আজকে থেকে আমার ছোট ভাই এই কোম্পানির দেখাশোনা করবে। আমি আশা করব আমাকে যতটা সাপোর্ট করেছেন আপনারা সবাই ওকেও এইভাবে সাপোর্ট করবেন। আপু ওনার কোম্পানির সকল দায়িত্ব আমার হাতে দিয়ে দিল। আপু, আমি কি পারবো কোম্পানি সামলাতে? তোকে যে পারতেই হবে, তোকে একদিন অনেক বড়লোক হতে হবে।
এবার দেখতে দেখতে আপুর বিয়েটাও হয়ে গেল। বিয়েতে আমি সকল কোম্পানির লোককে দাওয়াত করে দিয়েছি, সাথে আমার বন্ধুদেরকেও। মাসুমাও এসেছিল বিয়েতে। এখন আমি কোম্পানি দেখাশোনা করি আর কলেজে পড়াশোনা করি। আজকে সকল কর্মচারীকে কনফারেন্স রুমে ডেকে আনলাম, আমি ওদের সাথে কিছু আলোচনা করব তাই। স্যার আমাদের কেন ডেকেছেন এখানে? এই কয়েকদিনে আমি কোম্পানিতে একটা জিনিস খেয়াল করেছি। তোমরা যে গোলা মালা আগে বানাচ্ছ, ওগুলো সব একটা বক্সে রেখে দাও, আর পরে যেগুলো বানাবা সেটাও আবার ওইটার উপরে রেখে দাও। এরকম করলে তো হবে না। স্যার আমাদের কোম্পানিতে স্টোরের জায়গা কম, সেজন্য স্যার এরকম করতে হয়। আজকে থেকে আর ওরকম চলবে না। ব্যাক সাইডে যে জায়গাটা আছে তোমরা ওই জায়গাটাকে স্টোর হিসেবে ব্যবহার করতে পারো। আর নতুন 2টা কোম্পানির থেকে অর্ডার এসছে, তাই কালকে থেকে সবাই একটু বেশি করে কাজ করবে। তোমাদের কাজের উপর ভিত্তি করে তোমাদের স্যালারি বাড়ানো হবে। আমি ওদেরকে আরও অনেক কিছু কথা বললাম। মিটিং শেষে সবাইকে বললাম নিজের নিজের কাজে চলে যেতে। তখনই আমার মোবাইলে ফোন আসলো। জলদি আমার সাথে একটু দেখা করো তো। কেন, কি হয়েছে? তুমি আগে আসো, তারপর বলছি। এই পার্কে চলে আসো। মাসুম একটা পার্কের নাম বলল। ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসছি। ম্যানেজারকে সব কিছু বুঝিয়ে দিয়ে আমি পার্কে চলে আসলাম। পার্কে এসে ভিতরে গিয়ে দেখি মাসুমা একটা বেঞ্চের উপর বসে আছে আর নিজের নখ কামড়াচ্ছে খাচ্ছে। কি হয়েছে এখন বলো? তোমার আর আমার সম্পর্কে বিষয়টি আব্বু জেনে গেছে। কিভাবে? ওই দিন আমরা যখন ঘুরতে গিয়েছিলাম, তখন আব্বুরই এক লোক আমাদের দেখে, আব্বুকে সব বলে দেয়। তারপর কি হলো? এখন আব্বু বলছে আমি যাতে তোমাকে ওনার সাথে দেখা করিয়ে দিই, আর এটাও আজকের মতো। আজকে? ওকে চলো তাহলে তোমার আব্বুর সাথে দেখা করে আসি। তারপর মাসুমাদের বাসায় চলে আসলাম। বাসাটা অনেকটাই বড়। আমি বাসার ভিতরে চলে আসলাম। এসে দেখি আঙ্কেল সোফায় বসে টিভি দেখছে। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। তুমি কি? আঙ্কেল, আমার নাম মুজিবুর। মাসুম হয়তো আপনাকে আমার বিষয়ে বলেছে। ও হ্যাঁ বাবা, বসো। আমি মাসুমাকে বলেছিলাম তোমাকে আজকে বাসায় নিয়ে আসতে। জি আঙ্কেল, বলেন কি বলবেন। দেখো বাবা, আমি এই এলাকার এমপি, আর এই জন্য সবাই আমাকে অনেক সম্মান করে। কিন্তু ওই দিন একটা লোক এসে যখন বলল যে আপনার মেয়ে একটা ছেলের সাথে ঘোরাফেরা করছে, সেটা শুনে অনেক খারাপ লেগেছিল। কিন্তু কি করব বাবা, মেয়েটা তো আমারই, তাই না? কিন্তু তুমি এটা ভেবো না যে সব মেয়ে বাবার মতো আমি এখন বলবো যে আমার মেয়েকে ভুলে যাও। দেখো, তোমাদের এখনো বিয়ের বয়স হয়নি, তাই বলছি আগে তুমি তোমার ক্যারিয়ার ধ্যান দাও, এ তারপরে এসব ভেবো। আর তুমি কি করো এখন? আঙ্কেল, আমি পড়াশোনা করি, সাথে একটা কোম্পানি চালাই। কোন কোম্পানি? আইটিসি কোম্পানি। ওহ, আমি অনেক শুনেছি ওই কোম্পানির বিষয়ে, লোকের কাছে শুনেছি, তোমার বিষয়ে শুনেছি অনেক ভালো প্রোডাক্ট নাকি তৈরি করো ওখানে। এভাবে চালিয়ে যাও, আর তোমার আম্মুর নম্বরটা দিয়ে যেও। আমি তোমার আম্মুর সাথে পরে কথা বলে নেব। ঠিক আছে আঙ্কেল, এখন তাহলে আমি চলি। এখনই তো আসলে, আর এখনই চলে যাবে? আগে কিছু নাস্তা পানি করো, তারপর যাও। না আঙ্কেল, আমার একটু কাজ আছে, তাই যেতে হবে। শুধু মাসুমা বলেছিল বলে জলদি করে চলে আসছি, তাই এক্ষুনি যেতে হবে। আজকে আসি আঙ্কেল, পরে অন্যদিন এসে নাস্তা করে যাব। আঙ্কেলকে মাসুমার মানে আন্টির নাম্বারটা দিয়ে চলে আসলাম। জানি না ওরা কি কথা বলবে। কলেজ কোম্পানি এসব দেখতে দেখতেই আজকে পুরো 3টি বছর চলে গেল। আজকে আমি অনেক বড় একজন বিজনেসম্যান। এসব কিছু হয়েছে আমার আপুর জন্য। আপু যদি আমাকে ওনার বাসায় না নিয়ে আসতো, তাহলে হয়তো আজকে আমি এই পজিশনে আসতে পারতাম না। আর মাসুমা, ও আমাকে অনেক সাপোর্ট করেছে, তাই হয়তো আজকে এই পজিশনে আমি। আর আমি এখন এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি, কারণ আপু দুলাভাই ওরা বিদেশ থেকে আসছে, তাই ওদেরকে রিসিভ করতে আসছি আমি। আপুর একটা ছেলেও আছে, ওর নাম রাজ, অনেক দুষ্টু। বাসায় আসলে পুরো বাসাটা মাতিয়ে রাখে। অনেকক্ষণ হয়ে গেল এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি, কিন্তু ওরা বের হচ্ছে না এয়ারপোর্টের বাইরে। তখন দেখলাম দুলাভাই আপু বের হচ্ছে। দুলাভাইয়ের কোলে রাজ। রাজের বয়স 2 বছর। ও এসে আমার কোলে উঠলো। আমি ওকে কোলে করে গাড়িতে গিয়ে বসলাম। গাড়ির মধ্যে আপু আর দুলাভাইয়ের সাথে কথা বলতে বলতে বাসায় আসতেছি। তখন দুলাভাই, কি শালাবু, বিয়ে করবে না নাকি? আর কতদিন প্রেম করবে বলো তো? এখন তো বিয়েটা করে নাও। আরে দুলাভাই, করবো তো আরো কিছুদিন পর। আরেকটু ভালো করে প্রেম করে নেই, তারপর বিয়ে করব। আর তোমার কোম্পানি কীরকমভাবে চলছে? তোমার কোম্পানির অনেক সুনাম শুনলাম তো। হ্যাঁ দুলাভাই, ভালোই চলছে। ওদের সাথে কথা বলতে বলতে বাসায় চলে আসলাম। বাসায় এসে তো কি বলবো আপনাদের, অবাকের চরম সময় পৌঁছে গেলাম। কারণ বাসার ভিতরে ঢুকে দেখি আব্বু আম্মু চম্পা ওরা বসে আছে, সাথে বিকিও এসে আছে। ওদেরকে দেখে তো আমার মুখের কথাই বন্ধ হয়ে গেল। কি বলবো ওদেরকে, কি না বলবো সেটাই খুঁজে পাচ্ছি না। আমিও ভাবতে পারিনি যে আব্বু আমাকে এইখানে দেখবো। ওদেরকে দেখে কি আমার রাগ করে থাকা উচিত, নাকি ওদের সাথে কথা বলা উচিত, সেটাই বুঝতে পারতেছি না। আমি ওদের সাথে কথা না বলে নিজের রুমে চলে আসলাম। কিছুক্ষণ পর আপু আমার রুমে আসলো। দেখ ভাই, ওরা তোর বাবা মা, তোর উচিত ওদের সাথে কথা বলার।
কিন্তু আমি ওদের সাথে কথা বলতে চাই না। ওদেরকে বল এখান থেকে চলে যেতে। তোর মা বাবা ওনাদের ভুল বুঝতে পেরেছে, তাই তোর উচিত তাদেরকে ক্ষমা করে দেওয়া। প্লিজ ভাই, চল নিচে, ওরা তোর জন্য অনেকক্ষণ ধরে নাকি বসে আছে। আমার আর আপু কথা বলার মাঝে আম্মু চলে আসলো রুমে। আমাকে ক্ষমা করে দে বাবা। আমি না বুঝেই তোকে অনেক কষ্ট দিয়েছি। আমি জানি আমি যা করেছি তা অন্যায়। তাও প্লিজ বাবা, নিজের মা ভেবেই আমাকে ক্ষমা করে দে। তুই যদি চাস। আম্মু আর আব্বু দুজনেই এসে আমার পা ধরতে চেয়েছিল, তখনই আমি ওদের জড়িয়ে ধরি। কি করছো তোমরা এটা? তোমরা যতই বড় ভুল করো না কেন, তোমরা তো আমার বাবা মা, তাই না? আমি তোমাদের উপর একটুও রাগ করিনি। জানিস, তোকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু কোথাও পাইনি। ওই দিন যখন বেকি তোর সাথে কলে কথা বলছিল তখন আমি শুনে নেই ওর কথা, আর আমি বুঝতে পারি বিকি হয়তো তোর সাথে যোগাযোগ করে। তাই ওকে অনেক বুঝিয়ে শুনিয়ে ওকে নিয়ে আজকে এখানে আসলাম। তুই আমাদের ক্ষমা করে দে বাবা। আব্বু আম্মু ওরা দুজনেই আমাকে আরো অনেক কথাই বললো, সাথে চাম্পাও আমার কাছে ক্ষমা চাইলো আমার সাথে খারাপ ব্যবহার করার জন্য। ও সবাইকে ক্ষমা করে দিলাম আমি। তখনই বিকি এসে আমার হাতে একটা চিঠি দিল। কি এটা? তুই নিজেই পড়ে দেখ। আমি চিঠিটা খুলে দেখলাম আমার পুরনো স্কুল থেকে পাঠিয়েছে, সকল পুরনো ছাত্রছাত্রীদের নিয়ে কি যেন একটা অনুষ্ঠান করবেন। আমি পুরো চিঠিটা পড়লাম। তখনই আপু জিজ্ঞেস করলো, কিসের চিঠি এটা? বিকি তোকে এই চিঠিটা দিয়েছে? আমাদের স্কুলের হেড স্যার তোকে এটা দিতে বলেছিল। কখন? এখানে আসার সময় ওনার সাথে রাস্তায় দেখা হয়, তাই উনি এটা আমাকে দেয়। উনি কি করে জানলো তোর সাথে আমার যোগাযোগ আছে? একদিন দোকানে বসে তোর সাথে কথা বলার সময় স্যার সব শুনে নেয়, তারপর তোর বিষয়ে সব খোঁজ খবর নেয়। তো এখন বল, এটা কার চিঠি, কিসের চিঠি? এটা আমার পুরনো স্কুল থেকে পাঠিয়েছে। ওখানে ওরা সবাই মিলে কিসের জন্য একটা অনুষ্ঠানের আয়োজন করেছে, আর সকল পুরনো স্টুডেন্টদের ওখানে যেতে বলেছে। আমি এটা বুঝলাম না আমাকে কেন যেতে বললো। আমাকে তো ওই স্কুল থেকে বের করে দিয়েছিল তাহলে। সেটা তো তুই এখানে গেলেই বুঝতে পারবি। হ্যাঁ বাবা, তুই চল আমাদের সাথে, আমাদের গ্রামটা দেখে আসবি। কিন্তু আমি তো এখানে যেতে চাই না তাহলে। ওখানে নামটা শুনলেও তো আমার সকল পুরনো স্মৃতি মনে পড়ে যায়। কি করব এখন আমি? যাব কি যাব না? কোথায় যাওয়ার কথা হচ্ছে এখানে? আঙ্কেলের আওয়াজ শুনে সবাই পিছনে তাকালো। আমিও তাকে দেখলাম। আঙ্কেল মাসুমা ওরা দুজনেই আসছে। আঙ্কেল আব্বু আম্মুকে ছিলেন, তাই জিজ্ঞেস করলো আন্টিকে ওনারা কে। আন্টি আঙ্কেলকে সব খুলে বলল। মাসুমা যখন শুনলো ওরা আমার আব্বু আম্মু, তখন এসে আব্বু আম্মুকে সালাম করলো। বেঁচে থাকো মা। কিন্তু তুমি কে? এটা হচ্ছে আপনার ছেলের হবু বউ। ওরা দুজন দুজনকে ভালোবাসে, তাই ওদের বিয়ে আমি ঠিক করে রেখেছি। আপনাদের জানানো হয়নি, তার জন্য ক্ষমা করে দিন। আরে না না, কি বলছেন? আমার ছেলের বউটা তো দেখতে অনেক সুন্দর। তা মা, তোমার নাম কি? আমার নাম মাসুমা। আর মজিবুর, তুমি কোথায় যাবে? আমার পুরনো স্কুলের হেড স্যার স্কুলে রেখেছে, সকল স্টুডেন্টদের নিয়ে কি যেন একটা অনুষ্ঠান করবে তাই। তাহলে যাও, গিয়ে দেখো। কিন্তু আমি কি করে যাব? সেদিন অপমানের পর কিভাবে যাব স্কুলে? দেখো, যা হবার তা হয়ে গেছে, আর এখন ওসব ভেবে লাভ নেই। আর হেড স্যার যখন নিজে চিঠি পাঠিয়েছে তখন তোমার ওখানে যাওয়া উচিত। যাই হোক না কেন, তুমি তো ওনাকে অসম্মান করতে পারো না। ওকে ঠিক আছে, তাহলে আমি যাব। এখন চলো তোমরা সবাই খেতে, আমার প্রচুর ক্ষুধা লাগছে। তারপর সবার সাথে রাতে ডিনার করলাম। আর আন্টি আপুকে বললাম কালকে আমি আম্মু আব্বুর সাথে গ্রামে যাব। আর এটাও বললাম আপুকে যাতে কয়েকদিন এই কোম্পানিটা দেখে। আপু হ্যাঁ বললো তখন। আব্বু, আমিও মজিবুরের সাথে ওই গ্রামে যেতে চাই। প্লিজ আব্বু, তুমি না করো না। ঠিক আছে, যা। ধন্যবাদ আব্বু। খাওয়া দাওয়া শেষে আমি সবার জন্য ফ্লাইটের টিকিট কাটলাম অনলাইনে। পরদিন আপু আর আন্টিকে বিদায় জানিয়ে আম্মু আব্বুর সাথে আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। দুলাভাই এসেছে আমাদের এয়ারপোর্টে নামিয়ে দেওয়ার জন্য। এয়ারপোর্টে নেমে দুলাভাইকে বিদায় জানিয়ে আমরা সবাই ফ্লাইটে এসে বসলাম। মাসুমার সিটটা আমার পাশে পড়েনি। আমি জেনে শুনেই ওর সিটটা আলাদা কেটেছি। ও যদি আমার পাশে বসে তাহলে পুরো ফ্লাইটের জার্নিটাই জ্বালিয়ে মারবে, তাই। মাসুমা ফ্লাইটে উঠে আমার দিকে একটা রাগী লুক নিয়ে তাকিয়েছিল। আমি বুঝতে পেরেছি অনেক রেগে আছে। রেগে থাক, গ্রামে গিয়ে রাগ ভাঙাবো। ফ্লাইট ল্যান্ড করলো এয়ারপোর্টে, আর আমরা সবাই নেমে আসলাম। এয়ারপোর্টের বাইরে এসে দেখি আব্বুর যেই ম্যানেজার আছে সে গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। আমরা ওই গাড়ি করে আমাদের বাসায় আসতে লাগলাম। চারদিকটা কেমন বদলে গেছে, অনেক দোকান হয়েছে গ্রামে। আমরা সবাই বাসায় পৌঁছে গেলাম। আম্মু ওনার বেগে থাকা চাবিটা দিয়ে ঘরের দরজা খুললো। অনেক বছর পর এই ঘরে আবার পা রাখলাম, অনেক ভালো লাগছে নিজের গ্রামে এসে। আম্মু মাসুমাকে একটা রুম দেখিয়ে দিল। মাসুমা আমার সাথে একটা কথা বলেনি ফ্লাইটে ওঠার পর থেকে। মাসুমা ওর ব্যাগ নিয়ে ওই রুমে চলে গেল। আর আমি চলে আসলাম আমার সেই আগের রুমে। রুমটা ঠিক আগের মতোই আছে, অনেক গোছালো। বুঝতে পারলাম আম্মু হয়তো রুমটা গুছিয়ে রাখতো।
আমি আমার ব্যাগটা একটা চেয়ারের উপর রাখলাম, ব্যাগটা রেখে একটু বাইরে আসলাম। বাইরে দমকলের মধ্যে গিয়ে হাত মুখ ধুতে লাগলাম। যারা গ্রামে থাকেন তারাই বুঝতে পারবেন এই দমকল কি। হাত মুখ ধোয়া শেষে আমি আমার ঘরে চলে আসলাম। ব্যাগ থেকে জামা কাপড় বের করে আলমারিতে রাখলাম। তারপর আব্বু আম্মু রুমে গেলাম। ওখানে গিয়ে দেখি মাসুমা বসে আছে। ওদের সাথে কিছুক্ষণ আড্ডা দিলাম। তখনই বিকি কল দিল। হ্যাঁ দোস্ত, বল কি হয়েছে? চাচার বাড়ির পাশে যে পুকুরটা আছে ওখানে আয় তো। কেন? আরে আগে আয়, তারপর বলছি। তুই দাঁড়া, আমি আসছি। আব্বু আম্মু, আমি একটু বাইরে যাচ্ছি। মাসুমা, তুমি যাবে আমার সাথে? না, তুমি যাও, আমি এখন আব্বু আম্মুর সাথে আড্ডা দিব। তাহলে ঠিক আছে, তুমি আড্ডা দাও, আমি আসছি কিছুক্ষণ পর। বাইরে এসে দেখি একটা সাইকেল রাখা আছে। আমি ওটা নিয়ে পুকুর পাড়ে চলে আসলাম। পুকুর পাড়ে এসে দেখি বিকি পুকুর ঘাটে বসে পা দৌড়াচ্ছে পানির উপর। আমিও আমার প্যান্টটা হাঁটুর উপর উঠিয়ে বসে পড়লাম ওর পাশে। হ্যাঁ, এখন বল কি হয়েছে? কি হবে, কিছুই হয়নি। তাহলে আমাকে এখানে আসতে বলি কেন? এমনিতেই আসতে বললাম। বাসায় একা একা বসে ভালো লাগছিল না, তাই ভাবলাম তোর সাথে বসে একটু আড্ডা দেই। কেন, তোর দোকান কি হয়েছে? আব্বু আছে দোকানে, আর কালকে যে অনুষ্ঠানটা আছে স্কুলে, সেটায় কয়টার সময় যাবি? তুই যখন যাবি তখন বাসায় আসিস, তোর সাথেই যাব আমি। বিকির সাথে বসে আরো অনেকক্ষণ আড্ডা দিলাম। আড্ডা দেওয়া শেষে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি মাসুমা আম্মুর সাথে রান্না করছে। তাই আমি ওদের কাছে না গিয়ে নিজের রুমে গিয়ে ফোন চালাতে লাগলাম। কিছুক্ষণ পর মাসুমা এসে ডেকে গেল খাবার খাওয়ার জন্য। আমি রাতের খাবার খেয়ে রুমে এসে শুয়ে পড়লাম। পরের দিন। চল জলদি, অনুষ্ঠানের সময় তো কখনো হয়ে গেছে। হ্যাঁ চলো, আমিও রেডি। মাসুমা চলো। মাসুমা, আমি বিকি সবাই একসাথে স্কুলে চলে আসলাম। স্কুলের ভিতরে পা রাখতেই ভিতরটা কেমন করে উঠলো। একদিন এই স্কুল থেকেই বেরিয়ে গিয়েছিলাম মাথা নিচু করে। আজ মাথা উঁচু করে ঢুকলেও সেই অপমানের লজ্জাটা এখনো আমার ভিতরেই আছে। আমরা সবাই স্কুলের ভিতরে চলে গেলাম। আব্বু আম্মুর সাথে মাসুমা ওরা গার্জিয়ানদের বাসার জায়গা দিল। আর আমি আর বিকি চলে গেলাম আমাদের আরও পুরনো কিছু বন্ধুদের কাছে। পুরনো সব স্টুডেন্টরা যারা আমাকে চিনতে পেরেছে তারা আমাকে দেখে হাসাহাসি করছে, আর যারা চিনতে পারেনি তারা চলে যাচ্ছে। যারা চিনতে পেরেছে সবাই আমাকে নিয়ে আজে বাজে কথা বলতেছে। আর সবাই বলছে একে এখানে কি আসতে বলেছে। আমি শুধু মাথা নিচু করেই আছি। আমি বুঝতে পারলাম আমাকে হয়তো এখানে শুধু অপমান করার জন্য ইনভাইট করা হয়েছে, নত কেনই বা আমাকে এখানে ইনভাইট করবে। এটাও হয়তো হতে পারে স্যার সবাইকে আমাকে দেখিয়ে দিয়ে বলবে এর মতো চরিত্রহীন যেখানেই দেখে তার থেকে যেন দূরে থাকে। এসব কথা ভাবছি আর চোখ দিয়ে অঝরে পানি পড়ছে। তখনই বিকি আমার কাঁধে হাত রাখলো। কি হয়েছে রে দোস্ত, তুই কান্না করছিস কেন? আরে কান্না করছিল, এমন এই চোখ দিয়ে পানি বেরিয়ে যাচ্ছে। আচ্ছা চল স্কুলটা একটু ঘুরে দেখে আসি। হ্যাঁ চল। আমি চোখের পানি মুছে স্কুলটা ঘুরে দেখতে লাগলাম। ঘুরতে ঘুরতে সেই ক্লাসের সামনে চলে আসলাম যেখান থেকে আমার ভাগ্যটাই উল্টে গিয়েছিল। আরও কিছু জায়গা ঘুরে অনুষ্ঠানে চলে আসলাম, কারণ এখনই অনুষ্ঠান শুরু হবে। সময় মতো অনুষ্ঠান শুরু হলো। আসসালামু আলাইকুম। আজকে তোমরা সকল পুরনো স্টুডেন্ট আর তাদের গার্জিয়ানকে এখানে ডাকার একটাই কারণ, এই যে যে স্কুলটা দেখছো, এই স্কুলটা আমি অনেক যত্ন সহকারে আগলে রেখেছি। সবসময় সকল ছাত্রছাত্রীদের সাথে ভালো ব্যবহার করেছি, কখনো কাউকে কষ্ট দিয়ে কথা বলিনি। কিন্তু এই স্কুলে আমি একটা অনেক বড় অন্যায় করে ফেলেছি। আমি একটা স্টুডেন্টকে বিনা অন্যায় একটা মিথ্যা অপবাদে স্কুল থেকে বের করে দিয়েছি। বিনা অপরাধে আমি তার লাইফটা আমি বরবাদ করে দিয়েছি। আসলে সেদিন আমি সত্যটা জানতাম না। আমার জায়গায় যে কেউ থাকলে সেটাই করতো। আমি তখন বুঝতে পারিনি যে সত্যটার পিছনে যে অনেক বড় একটা মিথ্যা লুকিয়েছিল। আজকে সেই মিথ্যাটারই সত্যিটা আপনাদের সবাইকে জানাতে চাচ্ছি আমি। স্যার কথাগুলো বলে ওনার একজন পিয়নকে টিভিটা অন করতে বলল। অনুষ্ঠানে একটা টিভি কানেকশন করা আছে, সেটা অন করতে বলল। পিয়ন স্যারের কথাই টিভিটা অন করলো। টিভি অন করতেই একটা মেয়েকে দেখা যাচ্ছে টিভিতে। কে এই মেয়ে চিনতে পারলাম না। মেয়েটার পুরো চেহারায় কি যেন একটা হয়ে রয়েছে, দেখে পুরো গিনগিন করছে শরীর। তখনই মেয়েটা বলতে লাগলো, আসসালামু আলাইকুম, আমি জুঁই। আমাকে এভাবে দেখে হয়তো কেউ চিনতে পারছে না, তাই তো? কিন্তু আমার নামটা কে হয়তো চেনেন। আপনারা সবাই জানেন আমার সাথে স্কুলে একটা ঘটনা ঘটেছিল, কিন্তু আপনারা যেটা জানেন সেটা সম্পূর্ণ ভুল জানেন। ওই দিন সত্যটা কিছু অন্যটাই ছিল। মজিবুর ও ছিল এই স্কুলের ফার্স্ট বয়। ওর জন্য নাকি কোনো ছেলে মেয়ের প্রথম আসতে পারতো না। কিন্তু আমি অনেক জেদি মেয়ে ছিলাম। আমি সবসময় এটা ভাবতাম, কেন কারোর সাথে প্রতিযোগিতায় করব? সামনের মানুষটাকে যদি সরিয়ে দিই তাহলে তো আর প্রতিযোগিতা করতে হবে না। কিন্তু আমার এই ভাবনাটা যে কারো জীবনটা বরবাদ করে দেবে সেটা কখনো ভাবিনি। ওই দিন মজিবুর যখন স্কুলে আসে, তারপর জুই ওই দিনের সকল ঘটনা খুলে বলল। আপনারা তো জানেনই, তাই আর বললাম না। আমি আমার ভুলের শাস্তি পেয়েছি। আমার সেই ভুলের জন্য আল্লাহ আমাকে এই মরণকেতু রোগ দিয়েছি, যার জন্য কেউ এখন আমার পাশেও আসে না। আমি জানি না আমি আর কতদিন বাঁচব।
মরে যাওয়ার আগে মজিবুরের কাছে ক্ষমা চাইতে চেয়েছিলাম। অনেকের কাছেই খোঁজ নিয়েছি মজিবুরের, কিন্তু ওকে কোথাও খুঁজে পাইনি। তাই আমি আজকে এই ভিডিও রেকর্ডিংটা করছি। জানি না এই ভিডিওটা মজিবুর তোমার কাছে যাবে কি না। যদি ভিডিওটা দেখো তাহলে প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তোমার পা ধরে ক্ষমা চাওয়ার শক্তিটাও এখন আল্লাহ আমার কাছ থেকে কেড়ে নিয়েছে। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। তুমি যদি ক্ষমা না করো তাহলে মরার পরেও আল্লাহ আমাকে ক্ষমা করবে না। এইটুকু বলতে ভিডিওটা শেষ হয়ে গেল। আর আমি না চাইতেও চোখ দিয়ে পানি পড়ছে। আজকে মনে হচ্ছে বুকের উপর থেকে অনেক বড় একটা পাথর নেমে গেল। আজকে নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে। জুয়েল অবস্থাটাও দেখে অনেক খারাপ লাগছে। অনুষ্ঠানে বসে থাকা সকল মানুষ আমার দিকে তাকিয়ে আছে। আমি আব্বু আম্মুর দিকে তাকিয়ে দেখলাম ওদের চোখ দিয়ে পানি পড়ছে, কিন্তু মুখ থেকে একটা খুশির হাসি ফুটে উঠেছে। তখন হেড স্যার আমাকে স্টেজের উপর ডাকলো। আমি স্টেজের উপর গিয়ে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? হ্যাঁ, আমি ভালো আছি। আর আমাকে ক্ষমা করে দিও মুজিবুর। তোমার উপর যে অন্যায়টা করেছি তার জন্য আমাকে ক্ষমা করে দাও প্লিজ। সি সি স্যার, আপনি এসব কি বলছেন? আপনি হচ্ছেন আমার শিক্ষাগুরু। ওই দিন আপনার জায়গায় কেউ থাকলে এই কাজটাই করতো যেটা আপনি করেছিলেন। তার জন্য প্লিজ আমার কাছে ক্ষমা চেয়ে আমাকে অপরাধী বানাবেন না। ঠিক আছে, এখন তুমি সবার উদ্দেশ্যে কিছু বলো। অবশ্যই স্যার। তারপর আমি মাইকের স্পিকারটা হাতে নিলাম আর বলতে লাগলাম, আসসালামু আলাইকুম, আমি মজিবুর। এখানে উপস্থিত অনেকে হয়তো আমাকে চিনেন, আবার অনেকেই হয়তো আমাকে চিনেন না। আমি সেই ছেলে যাকে নাকি একদিন এই স্কুল থেকে একটা মিথ্যে অপবাদের দায় বের করে দেওয়া হয়েছিল। সেদিন সবাইকে আমি সত্যি কথাটা বলতে চেয়েছিলাম, কিন্তু কেউ আমাকে কিছু বলার সুযোগই দেয়নি। আর সেদিন শুধু আমাকে অপমান করা হয়নি, আমার পুরো ফ্যামিলিকে অপমান করা হয়েছিল। সেদিন আমাকে সবাই অনেক কথা শুনিয়েছে, অনেক অপমান করেছে, কিন্তু আমি তাদেরকে কিছু উত্তর দিতে পারিনি। কি করে দিব উত্তর? আমার উপর যে একটা মিথ্যা অপবাদের দাগ লেগেছিল। আর সবার কথা কি বলবো, ওই দিন আবার নিজের মা বাবাও আমাকে বিশ্বাস করেনি। যে বাবা আমাকে অনেক অন্যায় করলেও আমাকে মারতো না, ওই বাবা সেদিন আমাকে মারতে মারতে বাড়ি থেকে বের করে দেয়। কিন্তু আমি হার মানিনি। আমার আল্লাহর উপর ভরসা ছিল, উনি একদিন না একদিন সেই মিথ্যাটা সবার সামনে আনবেই। আর আজকে সেটাই হলো। ওই দিন আমি মাথা নিচু করে স্কুল থেকে বেরিয়ে গিয়েছিলাম, আর আজকেও সেই মাথা নিচু করেই স্কুলে ঢুকেছি। স্কুলে ঢোকার সময় অনেকেই নানান রকমের কথা শুনেছি, কিন্তু আমি ওদের কথার কোনো জবাব দিতে পারিনি, কারণ আমি যে ওদের চোখে দোষী। কিন্তু আমি এখন সবার সাথে চিল্লিয়ে বলছি, আমি দোষী না, আমি ওই দিন আমি কোনো অন্যায় করিনি। আজকে আমার মনের ভিতর থেকে একটা কষ্ট চলে গেল, যে কষ্টটা আমাকে প্রতিনিয়ত কুরে কুরে খাচ্ছিল। আজকে থেকে হয়তো আমার বাবা মা আমাকে নিয়ে বোধ করবে। আমি জানি না আমি এখান থেকে চলে যাওয়ার পর এখানে কি হয়েছে। অনেক লোক হয়তো আমার বাবা মাকে নানান রকমের কথা শুনিয়েছে, কিন্তু আজকে থেকে হয়তো আর কথা শোনাতে পারবে না। আর আমার কথা বলি অনেকটাই আমাকে অনেক রকমের কথা শুনিয়েছে, শুধু আমি একটা অপরাধ করেছিলাম বলে। তাই আজকে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, কেউ যদি কোনো অপরাধ করে তাকে অপমান না করে তাকে একটু বুঝিয়ে বলার চেষ্টা করুন। কারণ আপনি হয়তো আজকে অপমান করলেও তাকে আপনি অপমান করে ভুলে যেতে পারলেও ও কিন্তু যেই অপমানটা ভুলতে পারে না, প্রতিনিয়ত সেই অপমানটাই তাকে কষ্ট দিয়ে থাকে। আমার সাথে যেটা হয়েছে আমি হয়তো এখন ভুলে গেছি, কারণ আমি যেখানে ছিলাম সেখানে আমাকে কেউ আর অপমান করতে পারেনি, সেই জন্যই হয়তো আমি ভুলে যেতে পেরেছি। কিন্তু আপনারা যাদের অপমান করবেন তারা হয়তো আমার মতো হবে না। এই মিথ্যে অপবাদটা আমার জীবনে একটা কাল হয়েছিল, আর আজকে এই অপবাদটা আমার মাথা থেকে নামলো। আজকে অনেক শান্তি লাগছে, আর আমি জুইকে আমার মন থেকেই ক্ষমা করে দিয়েছি। ওর সাথে যেটা হয়েছে কারোর সাথে যেন এমন না হয়, এটাই দোয়া করি আল্লাহর কাছে। অনেক কষ্ট জমেছিল বুকে, আজকে কিছুটা হলেও কম হয়েছে। আর কিছু বলতে চাই না, আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিন। এটা বলেই আমি স্টেজ থেকে নেমে চলে আসলাম। সকল লোকেরই সাইলেন্ট হয়ে আমার কথাগুলো শুনছিল। অনেক হয়তো কান্না করেছে, কিন্তু দুজন মানুষকে সব থেকে বেশি কান্না করতে দেখলাম। সেগুলো আর কেউ না, জুইয়ের বাবা মা। ওরা যে ব্যবহারটা করেছিল আমার সাথে, সেটার জন্য হয়তো এখন সবাই লজ্জিত। এভাবে আরও অনেকক্ষণ পর অনুষ্ঠান শেষ হলো। অনুষ্ঠান শেষে সবাই এসে আমার কাছে ক্ষমা চাইতে লাগলো, আর আমিও সবাইকে ক্ষমা করে দিলাম। তারপর আব্বু আম্মু মাসুমা বিকি সবাই একসাথে চলে আসলাম স্কুল থেকে। আজকে অনেক ভালো লাগছে। তারপর সবাই বাসায় চলে আসলাম। বাসায় আসতেই আম্মু বলল আমার বিয়ে দেবে এই গ্রামেই, তাই মাসুমাকে বলল ওর বাবাকে এখানে কল দিয়ে আসতে। আসলে মাসুমার মা নেই, আর আমাকেও বললো আন্টি আপু দুলাভাইকে এখানে আসার জন্য বলতে। আমিও আমার কথা মতো আপু আন্টি ওদের সবাইকে এখানে আসতে বললাম। ওরা এয়ারপোর্টে আসলে আমি ওখান থেকে গিয়ে নিয়ে আসলাম। ওরা সবাই মিলে 2 দিন পর আমার বিয়ে ঠিক হলো। শুধু আমার না, সাথে আরেকটা বিয়েও ঠিক হলো, সেটা হলো বিকি আর চাম্পার।
বিকির আব্বু আম্মু চম্পাকে অনেক পছন্দ করে, তাই আম্মুর কাছে বলে আম্মু আর মানা করেনি। কিন্তু বুকি প্রথমে মানা করেছিল, কিন্তু আমি বুঝিয়ে বলার পর রাজি হয়ে যাই। যাই হোক, 2 দিন পর যখন বিয়ে, তাই আজকে সবাইকে নিয়ে আমি গ্রাম ঘুরতে বের হলাম। সবাইকে আমার গ্রামটা ঘুরে ঘুরে দেখালাম, তারপর সবাইকে নিয়ে আবার বাসায় চলে আসলাম। আজকে আমাদের বিয়ে, বাসাটা অনেক সুন্দর করে সাজানো হয়েছে। দেখতে দেখতে আমাদের বিয়েটাও হয়ে গেল। এখন বাসর ঘরে ঢোকার জন্য প্রস্তুতি নিচ্ছি। আর কিছু না ভেবে বাসর ঘরে ঢুকেই পড়লাম। বোকা দেখি মাথায় ঘোমটা দিয়ে সুন্দর করে বসে আছে। আমাকে ঘরে ঢুকতে দেখে আমাকে এসে সালাম করলাম। আরে না না, এইটা তো মুখ ফসকে বেরিয়ে গেছে। চলো না এখন আমরা বাসর করি। না, কোনো বাসর টাসর হবে না। কেন? এখানে আসার পর বলতে পারবে একদিনও আমার সাথে ভালো করে কথা বলেছো? তার জন্য সরি। না, সরি বললে হবে না। তাহলে তুমি এখন কান ধরে 100 বার উদ্বোস করবে। কি? অন্য কোন শাস্তি দেওয়া যায় না প্লিজ বাবু? না, আমি যেটা বলছি আগে সেটা করো। মাসুমা আরো কিছু বলতে যাবে, তখনই ও ঠোঁটের সাথে আমার ঠোঁট মিশিয়ে দিলাম। ও প্রথমে ছোটাছুটি করছিল, কিন্তু কিছুক্ষণ পর ও নিজেও রেসপন্স করতে লাগলো। আস্তে আস্তে হারিয়ে গেলাম পবিত্র এক ভালোবাসার গভীরে। পরদিন সকালে মুখে পানি ছিটায় ঘুম ভাঙলো। আমি চোখ খুলে দেখি মাসুমা তার চুলের পানি আমার মুখে দিচ্ছে। কি হচ্ছে? কি আর হবে, আমি আমার বরটার ঘুম ভাঙাচ্ছি। মুখে পানি না দিয়ে একটু চুমু দিলেও তো ঘুম ভাঙে যেত, তাই না? ঠেকা বসছে আমার চুমু দিতে। এটা বলে ও যখন চলে যেতে নেবে, ওর হাত ধরে এক টান দিয়ে আমার বুকের উপর নিয়ে আসলাম। কি যেন বলতেছিলে? ছাড়ো তো, চলে আসবে। কেউ আসবে না, সকালবেলা আমার রুমে কেউ আসে না। চলো না আরেকবার করি। কি? রাতে যা হলো। না, একদম না। এখন গিয়ে সবার জন্য নাস্তা রান্না করতে হবে। আরে নাস্তা রান্না করার জন্য তো আম্মু আপু ওরা আছে, ওরা করবে। তারপর মাসুমার সাথে আরো কিছুক্ষণ দুষ্টামি করে উঠে পড়লাম। এভাবেই কেটে গেল গ্রামে অনেক দিন। আজকে আমি আপু আন্টি মাসুমা ওদেরকে নিয়ে আবার আপুদের বাসায় চলে আসার জন্য বের হচ্ছি। আব্বু আম্মুকে সালাম করে চলে আসলাম। আম্মু আরো কিছুদিন থাকতে বলেছিল, কিন্তু ম্যানেজার কল দিয়ে বললো কি যেন একটা মিটিং আছে, সেজন্য আর্জেন্ট আসতে, তাই আজকেই চলে যাচ্ছি। এভাবেই চলছে আমার জীবন। অনেক সুখে আছি এখন। প্রত্যেক মাসে 1 থেকে 2 বার গ্রামে আছি, আব্বু আম্মুদের সাথে থাকি। মাসুমাও অনেক ভালোবাসে আমায়। ওর মতো জীবনসঙ্গী পেয়ে আমি অনেক খুশি। আজকের মতো এখানে শেষ করলাম গল্পটা। আবার দেখা হবে কোন একটা নতুন গল্প। সেই পর্যন্ত বাই। আর যাওয়ার আগে অবশ্যই কমেন্ট করে যাবেন গল্পটা কেমন হয়েছে। আল্লাহ হাফিজ। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসা। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান। একই সাথে রয়েছি দুজন, একই ডোরে বাঁধা দুটি প্রাণ, ছিড়বে না কভু এ বাঁধন, আসলে আসুক তুফান। তুমি আমারি বলবো শতবার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল
ভালোবাসার। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধায়ার, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। হাত দুটি ধরেছি তোমার, মানব না কোনো বাধায়ার, শুনবো না কারো কথা যে আর, মন্দ বলুক সমাজ। তুমি আমারি বলবো শতবার, ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার। ও আমার বন্ধু গো, চিরসাথী পথ চলা, তোমারই জন্য গড়েছি আমি মঞ্জিল ভালোবাসার, মঞ্জিল ভালোবাসার।